তুই জানিস আমি অন্য একজনকে ভালোবাসি, তবুও এমন করছিস কেন? আমরা এখন স্বামী স্ত্রী। তো কি হয়েছে? তুই আমাকে ভালোবাসিস, হুম। তবে আমি তো তোকে ভালোবাসি না। আর আমরা জাস্ট বন্ধু, ওকে? এমন করবি না প্লিজ। আমি জানতাম না তোর সাথে আমার বিয়ে। আমার সাথে বিয়ে না হলে মেনে নিতি অন্য ছেলেকে? ওই চুপ থাক। কয়েকদিনের ভিতর আমি পালিয়ে চলে যাব। তোর সাথে থাকার কোনো ইচ্ছে নেই আমার। এতক্ষণ যাদের কথা হচ্ছিল তারা রিফাত আর হাওয়ার। রিফাত হাওয়াকে ভালোবাসতো, তবে কখনো বলতে পারেনি। হাওয়ার পরিবার হাওয়ার প্রেমের কথা শুনতে পেরে বিয়ে দিয়ে দেয়। তবে হাওয়া অথবা রিফাত কেউ জানতো না তাদের বিয়ে। রিফাত মন খারাপ করে ব্যালকনিতে গিয়ে কান্না করতে থাকে আর চাঁদ দেখতে থাকে। পেছন থেকে রিফাতের ঘাড়ে কে যেন হাত দিয়েছে। রিফাত, হাওয়া রিফাতের ঘাড়ে হাত দিয়েছে। হাওয়া রিফাতকে বলে ওঠে। আমার দিকে তাকা প্লিজ। হাওয়ার কথা মতো রিফাত হাওয়ার দিকে তাকায়। দেখ, আমি তোকে ভালোবাসি বন্ধু হিসেবে, প্রেমিক হিসেবে না। আর আমি তোকে কষ্ট দিতে চাইনি, প্লিজ এমন করিস না। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না বল? আমার কথায় মন খারাপ করিস না প্লিজ। এই কথা বলছিস কেন? দেখ, তুই যা ভাবছিস তা কিন্তু না। তোর সঙ্গে আমার না বিয়ে হয়ে অন্য ছেলের সঙ্গে বিয়ে হলে তবুও আমি পালিয়ে যেতাম। দেখ, কান্না করিস না। তুই খুব ভালো রে, তুই অনেক কিউট। একটা মেয়েকে বিয়ে করে নিস। হুম। এই তো আমার বেস্ট ফ্রেন্ড। চল এখন ঘুমিয়ে পড়বি। আয় চল। না, তুই গিয়ে শুয়ে পড়। থাপ্পড় খাবি বলে দিচ্ছি, চল বলছি। না রে, ভালো লাগছে না। তুই আমাকে সত্যি ভালোবাসতি? হুম। তবে বলিসনি কেন? এখন এসব বলে কি করবি বল? চল ঘুমিয়ে পড়বি, আর কান্না করতে হবে না। না, তুই যা। আচ্ছা তুই থাক, আমি গেলাম। হাওয়ার খাটে গিয়ে শুয়ে পড়েছে। ব্যালকনি থেকে বেশ ভালোই আকাশের চাঁদটা দেখা যায়। রিফাত চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর চোখ দিয়ে টপ টপ করে বৃষ্টি ঝরে যাচ্ছে রিফাতের। আরেকটু পর আবার হাওয়া রিফাতকে ডাকতে এসেছে। আয় শোন, তোর জন্য রুমের লাইটটা অফ করিনি আমি। চল চল বলছি, ঘুমিয়ে পড়বি। লাইট অফ করে ঘুমিয়ে পড়ে গিয়ে। আমার ঘুম নেই। আয় আমার দিকে তাকা। হাওয়া রিফাতকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। রিফাতের চোখে জল দেখতে পেয়ে হাওয়া বলে ওঠে। ওই তুই কান্না করছিস কেন? দেখি দেখি। হাওয়া নিজের আঁচল দিয়ে রিফাতের চোখের জলগুলো মুছে দেয়। আয় এবার চল, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়বি। তোর সঙ্গে আমি ঘুমোতে পারবো না, এমন করিস না প্লিজ। তুই গিয়ে ঘুমিয়ে পড়। কে বলেছে আমার সাথে ঘুমাতে? আমি মেঝেতে শুয়ে পড়বো। এমন করে বলিস না প্লিজ। তুই গিয়ে শুয়ে পড়, আমি এখানে দাঁড়িয়ে থেকে রাতটা ভালোভাবে কেটে দেব। হাওয়া রিফাতকে অনেক জোরাজুরি করে, তবে রিফাতের এক কথা, এখানে সে থাকবে। হাওয়া রাগ করে খাটে গিয়ে শুয়ে পড়ে। এদিকে রিফাত ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। রাত 3টের দিকে রিফাত রুমে এসে দেখে হাওয়া খাটে শুয়ে পড়েছে। রিফাত নিজের চোখের জলগুলো মুছে মেঝেতে শুয়ে পড়ে। রিফাতের যখন ঘুম ঘুম ভাব, তখন একটু একটু ঠান্ডা করতে শুরু করেছে। তাই রিফাত জানালাগুলো লাগিয়ে দিতে যায়। জানালাগুলো লাগিয়ে দেওয়ার সময় রিফাত লক্ষ্য করে হাওয়া ঠান্ডায় কাঁপছে। রিফাত আলমারি থেকে চাদর বের করে 2টা হাওয়ার কাছে কিছুক্ষণ বসে থাকে। ঘুমের মাঝে মেয়েটাকে অনেক সুন্দর লাগছে, ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিই, তবে তা হবার না। রিফাত হাওয়ার শরীরে চাদর পরিয়ে দেয়। মেয়েটা চুপটি করে ঘুমিয়ে আছে। রিফাত হাওয়ার শরীরে চাদর দিয়ে মেঝেতে এসে শুয়ে পড়ে, চাদরটা শরীরে পেঁচিয়ে। ফজরের আজান পড়ছে। রিফাত গভীর ঘুমে, তবুও আল্লাহর ডাকে ছেলেটা ঘুম থেকে উঠে যায়। ঘুমটাও ভালো মতো হয়নি। রিফাত ঘুমের মাঝে অজু করতে যায়। রুমের ভেতর এসে দেখে হাওয়া ঘুমিয়ে আছে। রিফাত মুচকি এসে হাওয়াকে ডাক দিতে শুরু করে। এই এই শোন, এই তুই নামাজ পড়বি না? হুম। তাহলে ওঠ। আজকে পড়তে পারবো না রে, খুব ঘুম পেয়েছে। আচ্ছা। রিফাত আর হাওয়া সবসময় দুষ্টুমি করতো দুজনে। দুজনে ছিল বেস্ট ফ্রেন্ড। তবে রিফাত হাওয়াকে ভালোবাসতো, কিন্তু কখনো বলতে পারেনি। রিফাত মুচকি এসে বাইরে চলে যায়। রিফাত এক গ্লাস পানি এনে হাওয়ার মুখে ছিটিয়ে দেয়। হাওয়া চমকে ওঠে। এই কি করছিসটা কি? কেন, কি আবার করলাম? চোখে পানি ছিটিয়ে দিলি কেন? ঘুম থেকে উঠছিল না কেন, তাই। তোকে না আমি। কি করবি?
কিছু না। আচ্ছা তুই মসজিদে যাবি না? না, কেন? আজকে রাতে আমাদের বাসর রাত ছিল। কে জানে কে কি বলে বসে। তো রুমে নামাজ পড়বো আজ, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমি উঁচু করে আসি, তুই এখানে বসে থাক। আচ্ছা। রিফাত আর হাওয়া একসঙ্গে অজু করার জন্য যেতে পারত, তবে হাওয়া তো রিফাতকে ভালোবাসে না, তাই রিফাত হাওয়াকে ডাকেনি। এদিকে হাওয়া অজু করে এসে রিফাতকে বলে ওঠে, আই শোন। হুম। কিছু না, থাক। রিফাত সামনে আর হাওয়া পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে নেয়। নামাজ শেষে রিফাত দাঁড়িয়ে আছে দেখে হাওয়া রিফাতকে বলে ওঠে, এই ঘুমাবি না? না রে, ঘুম আসছে না, তুই শুয়ে পড়। আচ্ছা তুই কোথায় শুয়েছিলি সারা রাত? এই তো মেঝেতে। মানে থাপ্পড় দিব কিন্তু। কেন থাপ্পড় দিবি কেন? খাটে শুতে পারিসনি? না, তুই আবার রাগ করবি, তাই খাটে ঘুমোতে চাইনি আমি। আচ্ছা এখন কোথায় শুবি? এই তো মেঝেতে। হাওয়া এবার চোখ বড় বড় করে রিফাতের দিকে তাকিয়ে আছে। তোকে আমি কি? তোকে আমি কি করবি বলতো? খাটে গিয়ে শুয়ে পড় গিয়ে। তাহলে তুই কোথায় ঘুমাবি? আমি গোসল করতে গেলাম, আমি আর ঘুমাবো না, ওকে? আচ্ছা, তাহলে গোসল করতে যা। হুম। হাওয়া গোসল করতে চলে যায়। এদিকে রিফাত খাটে শুয়ে পড়েছে। রিফাত শুয়ে শুয়ে কান্না করতে থাকে। এক টুকরো চোখের জল মিলিয়ে হাজার কান্না ভেসে বেড়াচ্ছে রিফাতের চোখে। রিফাতের পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। পাগলিটার সঙ্গে অনেক ঝগড়া করতাম আমি। কখনো বা পাগলিটা আমাকে মার লাগাতো। ওর জন্য তো আমি বিয়েতে রাজিই ছিলাম না। তবে ওর সাথে আমার বিয়ে জানতাম না। পাগলিটা আবার অন্য কাউকে ভালোবাসে জানতাম না তো কখনো। তাহলে লুকিয়ে প্রেম করেছে। আল্লাহ, তুমি যার লাগে আমার বানাও নাই, তার মায়ায় বারবার ফেলো না প্লিজ। রিফাত কথাগুলো বলে কান্না করতে থাকে। কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। রিফাত ছেলেটা খুব সহজ সরল, যার কোনো বন্ধু ছিল না। প্রত্যেকের দিন কলেজের এক কোনায় বসে থাকতো ছেলেটা, ডায়েরিতে কি যেন লিখত। একদিন হঠাৎ করে হাওয়ার সঙ্গে রিফাতের দেখা। হাওয়া প্রায় লক্ষ্য করত একটা ছেলে গাছের সাথে হেলান দিয়ে বসে আছে, আর ছেলেটা সব ছেলেদের থেকে আলাদা। তাই রিফাতের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল হাওয়া। রিফাত না করতে আর পারেনি। দুজনের খুনসুটির কোনো অভাব ছিল না। আস্তে আস্তে রিফাত হাওয়ার প্রেমে পড়ে যায়, তবে কখনো বলতে পারেনি ভালোবাসি। হাওয়া অন্য একটা ছেলেকে ভালোবাসে, কখনো ভাবতে পারেনি রিফাত। আই রিফাত, আই ঘুম থেকে উঠ বলছি। হুম। তোর আম্মু তোকে ডেকেছে সকালে নাস্তা করার জন্য। হুম। হুম হুম করছিস কেন? ওঠ বলছি, তোকে আমি। হাওয়া রিফাতের হাত ধরে টান মারে। রিফাত না উঠে আর পারে না। এই এমন করছিস কেন? তোর আম্মু তোকে ডেকেছে। তো আমি কি করব? কি করবি মানে? সকালে নাস্তা করবি না নাকি? হ্যাঁ করব। পেটুক একটা। এই কাকে পেটুক বলছিস? কেন তোকে? আমি পেটুক তাই না? তাহলে তুই কি পেতনি? কি বললি? কি আবার বললাম? আমাকে আর ডাকবি না, ওকে? আমি ঘুমিয়ে পড়লাম। রিফাত কথাটা বলে আবার শুয়ে পড়েছে দেখে হাওয়া রিফাতকে বলতে শুরু করে, এই আবার শুয়ে পড়লি কেন? তোর আম্মুকে ডাকবো আমি? ডাক গিয়ে, সমস্যা নেই। কোলবালিশ জড়িয়ে ধরে। এই উঠ বলছি। না। তোর আম্মুকে ডেকে নিয়ে আসতেছি, দাঁড়া। ওই থাম। হ্যাঁ এবার পথে আয়। রিফাত খাট থেকে উঠে হাওয়ার কাছে আসে। হাওয়ার নাকটাতে গুঁতো দিয়ে বলে ওঠে, এই তুই আমার আম্মুকে তোর আম্মু বলছিস কেন? কেন? তোরই তো আম্মু, আমার আম্মু নাকি? এই শোন, তুই পালিয়ে যাবি ঠিক আছে, তবে আম্মুকে মা বলে ডাকবে। পারবো না। কেন পারবি না? আমরা এখন স্বামী স্ত্রী সম্পর্কে, তুই আমার বউ, ওকে? বইই গেছে তোর বউ হতে। এই তোকে আমি কি করবি? কিছু না। শোন, আমার আম্মুকে মা বলে ডাকবে, কেমন? লোকজন নয়তো সন্দেহ করবে তুই আমাকে মেনে নিস নাই। আচ্ছা ডাকবো, এবার চল সকালে নাস্তা করে নিবি। এই শোন, একটা কথা বলি। হ্যাঁ বলো। তোর বয়ফ্রেন্ডের নাম কি? আনিস। ও আচ্ছা, দেখতে অনেক সুন্দর তাই না রে? হুম। আচ্ছা চল সকালে নাস্তা করার জন্য। রিফাত আর হাওয়া সকালে নাস্তা করতে চলে যায়। তাদের পরিবার বলতে
আব্বু, আম্মু আর রিফাত। তিনজন মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবার। তবে আজকে 4 জন হয়েছে। কয়দিন বা 4 জন থাকবে, তাই হাওয়াকে তাদের পরিবারের সঙ্গে না ধরাই ভালো। হাওয়া আর রিফাত খাবার টেবিলে গিয়ে বসে। আব্বু আম্মু পাশে বসেছে। আব্বু রিফাতকে বলে ওঠে, রিফাত, রাত কেমন কাটলো? এই তো আব্বু, কোনো রকমে। সারা রাত যে মশার কামড়। মানে? না আব্বু, কিছু না। হাওয়া রিফাতের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এদিকে আম্মু সকালের খাবারগুলো রিফাতের প্লেটে আর হাওয়ার প্লেটে দিয়ে দেয়। হাওয়া আর রিফাত সকালের নাস্তা খেয়ে নিজেদের রুমে চলে আসে। হাওয়া খাটে বসে বসে ফোন টিপতে শুরু করে, আর এদিকে রিফাত টেবিলে বসে বসে ডায়েরিতে কি যেন লিখছে। হাওয়া কাকে যেন ফোন করেছে। হ্যালো বাবু, কেমন আছো? এ আমার শরীরে ছোঁয়ার চান্স পাবে নাকি? এই ছেলেটা তো একটা ফালতু পাগল। বাবু এখন রাখি, ওকে, পরে কথা বলবো। উম্মা। রিফাতের কানে সব কথাগুলো আসে। রিফাতের মাথার উপর দিয়ে যায় সব কিছুই। রিফাত হাওয়ার কাছে এসে বলে ওঠে, ওই, আমি বোকা, আমি পাগল? কাকে বলছিলে সেগুলো? আনিসকে বলেছিলাম, আমার কলিজাটাকে। রিফাত এবার চুপ হয়ে যায়। হ্যাঁ, রিফাত তো বোকা, পাগল। রিফাত রুম থেকে বের হয়ে যায়। এদিকে হাওয়া রিফাতকে পেছন থেকে ডাক দিতে শুরু করে। আয় রিফাত, কোথায় যাচ্ছিস? আয়, রাগ করলি নাকি আবার? রিফাত কোনো কথাই না বলেই রুম থেকে বের হয়ে যায়। রিফাত বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে আজ। রিফাত সজীবকে বলে ওঠে, সজীব, তোর কাছে সিগারেট আছে? হ্যাঁ আছে তো, তবে কি করবি সিগারেট নিয়ে? খাবো। মানে কি বলছিস এইসব? তোর কাছে সিগারেট আছে কিনা বল, থাকলে তাড়াতাড়ি দে। গেলাম আমি। আচ্ছা দিচ্ছি। সজীব জোর করে রিফাতকে সিগারেট খাওয়ানোর চেষ্টা করছে, তবে কখনো পারেনি সজীব। রিফাত সিগারেট মুখে ছোঁয়া কি গন্ধ সহ্য করতে পারে না। রিফাত সিগারেট মুখে নিয়ে একটা টান মারে, তারপর কাশতে লাগে ছেলেটা। এই কাশছিস কেন? কই না তো। যেগুলো খেতে পারবি না সেগুলো খেতে চাস কেন? কে বললো পারবো না? রিফাত সিগারেটটা নিয়ে অনেকগুলো টান মারে, তারপর কাশতে কাশতে মাটিতে ফেলে দেয় সিগারেট। রিফাত আবার সজীবকে বলে ওঠে, এই, আর সিগারেট আছে? ওই কি বলছিসটা কি? তোর মাথা কি ঠিক আছে? একটা খেয়ে তোর এই অবস্থা, আরও খেতে চাইছিস? বলতো তোর কি হয়েছে? কালকে তো তোর বাসর রাত ছিল, ভাবি কি খারাপ? রিফাত এবার সজীবের কলার ধরে বলতে থাকে, এই, কি বলছিস? ও খারাপ হতে যাবে কেন? ও অনেক ভালো, আমিই খারাপ। আচ্ছা তুই থাক, আমি বাসায় গেলাম। রিফাত কাশতে কাশতে আবার বাড়ির দিকে চলে যায়। এদিকে সজীব রিফাতকে ডাক দিতে শুরু করে, এই রিফাত, কোথায় যাচ্ছিস? তবে কোনো সাড়া দেয় না রিফাত। রিফাত বাড়ির ভেতর ঢোকা মাত্রই হাওয়া রিফাতকে বলে ওঠে, আয় রিফাত, কোথায় গিয়েছিলি? বাইরে। কেন? তোকে বলতে হবে নাকি? রিফাত কথা বলার সময় কাশি দিতে শুরু করে। আয়, তোর কি হয়েছে দেখি? ধুর, কিছু হয়নি আমার। কথা বলার সময় রিফাতের মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছিল, তাই হাওয়া রিফাতকে বলে ওঠে, এই, তোর মুখ দিয়ে কি বৃষ্টি গন্ধ বের হচ্ছে। কই না তো। সিগারেট খেয়েছিস তাই না? বলে রিফাতের গালে একটা থাপ্পড় দিয়ে দেয় হাওয়া। রিফাত হাওয়ার দিকে রাগীভাবে তাকিয়ে আছে আর রাগে ফুঁসছে। রিফাত কিছু না বলে রুমে চলে যায়। এদিকে হাওয়া রিফাতের পেছন পেছন আসতে থাকে। রিফাত রুমে এসে জানালার সামনে দাঁড়িয়ে আছে। হাওয়া রুমে এসে রিফাতকে বলতে শুরু করে, এই, আমার প্রশ্নের উত্তর দিচ্ছিস না কেন? সিগারেট খেয়েছিস তাই না? এই, তুই চুপ কর। আমি যা মানে তাই খাই, তোর কি? হ্যাঁ। হাওয়া এবার চুপ করে আছে। হাওয়া আবার বলে ওঠে, রিফাত, তুই তো এমন ছিলিস না, তোকে তো কখনো সিগারেট খেতে দেখিনি, তবে আজকে কেন সিগারেট খেলি? তুই তো বলেছিস আমি সিগারেট খাওয়া তো দূরের কথা, সিগারেটের গন্ধ সহ্যই করতে পারিস না। কথা বলছিস না কেন? উত্তর দে। রিফাত আর হাওয়ার ঝগড়ার আওয়াজ পেয়ে আম্মু রুমে চলে আসে। এই তোরা ঝগড়া করছিস কেন? বৌমা, রিফাত তোমাকে কিছু বলেছে? কালকে বাসর রাতে ছিল তোদের, আর আজ থেকেই ঝগড়া শুরু করে দিয়েছিস? আম্মু, তুই রুম থেকে যাও তো। কেন? এমনিতেই ভালো লাগছে না কিছু। আচ্ছা যাচ্ছি, তোরা নিজেদের মধ্যে ঝগড়া করিস না। বৌমা, এই পাজি ছেলেটাকে দেখে রেখো। আচ্ছা মা,
আম্মু রুম থেকে বের হয়ে গেলেই হাওয়া রিফাতকে বলে ওঠে। এই শুনলি তো আম্মু কি বলে গেল? আর শোন, আজকে সিগারেট খেয়েছিস ঠিক আছে, তবে আর কখনো সিগারেটে মুখ দিবি না, নয়তো তোকে আমি। আরে আজব তো, তুই আমার কে? হ্যাঁ, আমি যা ইচ্ছে তাই খেতে চাই, তোর হুকুম নিতে পারবো না আমি। ওকে? তোকে হুকুম নিতে কে বলেছে? শুধু বলছি বাজে জিনিসগুলো খাবি না, এগুলো খেলে তাড়াতাড়ি মানুষ মারা যায়। ও আচ্ছা, ভালো। তবে আমি মরলে তোর কি? হ্যাঁ, কথাটা বলার সঙ্গে সঙ্গেই হাওয়া রিফাতের কাছে আসে। রিফাতের মুখে হাত দিয়ে বলে, এই শোন, মরার কথা কখনো বলবি না। কেন? আমি মরলে তোর কি? অনেক কিছু, খবরদার মরার কথা বলবি না, নয়তো আবার থাপ্পড় দিব। রিফাত এবার হাওয়ার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বলে। তুই আমাকে থাপ্পড় দিয়েছিলিস তাই না? প্রতিশোধ নিলাম। হাওয়া গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর চোখ দিয়ে টপ টপ করে বৃষ্টি ঝরে পড়ছে। রিফাত আমাকে থাপ্পড় দিতে পারলো, দেবে না কেন? সেই রিফাত তো আর নেই। আর আমি তো আগে থাপ্পড় দিয়েছি পাগল ছেলেটাকে। রিফাত তো এখন বুঝতে শিখে গেছে, প্রতিশোধ নিতে শিখে গেছে। হাওয়া রিফাতের চোখের দিকে তাকিয়ে আছে। হাওয়া নিজের চোখের জলগুলো মুছে নিয়ে একটা মুচকি হাসি দিয়ে ওঠে। হাওয়া খাটে গিয়ে বসে পড়ে। হাওয়াকে দেখে মনে হচ্ছে ওর কিছুই হয়নি। রিফাত জানালার সামনে দাঁড়িয়ে আছে। আঘাত পেয়ে পেয়ে কাঠ হয়ে গেছে রিফাত। কালকে অনেক কান্না করেছে রিফাত, তাই হয়তো চোখ দিয়ে আর বৃষ্টি ঝরছে না। কথায় আছে, একটা মানুষ কষ্ট পেতে থাকলে কাঠ হয়ে যায়, সব কিছু বুঝতে শিখে যায়। তখন আর অপেক্ষা করে না কারোর জন্য, চোখ ঝরে বৃষ্টি পড়ে না তখন। আই রিফাত, কোথায় তুই? কেন, কি হয়েছে? যা বলছি তার উত্তর দে আগে। বন্ধুদের সঙ্গে আছে। এত রাতে বন্ধুদের সঙ্গে কি করছিস নাকি? ঘরে একটা বউ আছে, তার কি কোনো খবর রাখিস? তুই আমার বউ? না। তাহলে বলিস কেন? এত কথা বলতে পারবো না, বাসায় তাড়াতাড়ি আয়। না। কেন আসবি না? হাওয়া আর কিছু বলার আগেই রিফাত কলটা কেটে দেয়। আজকে বিকেল থেকে রাত্রি 11টা বেজে গেছে, তবুও রিফাত বাড়িতে ফেরেনি। তাই হাওয়া চিন্তিত হয়ে যায়। হাওয়া রিফাতকে ফোন করে, বলে কোথায় আছিস, তবে রিফাত উত্তর দেয় না। এদিকে হাওয়া বারবার ফোন দিয়ে যাচ্ছে, তবুও রিফাত ফোন তুলছে না। হাওয়া রিফাতের ফোনে একটা SMS দেয়। রিফাত ফোনটা তুলে দেখে। আই দেখ, তুই আমার উপর রাগ করে আছিস ঠিক আছে, তবে এমন করছিস কেন বল? মা বাবা তোর কথা বলছিল, আমি মিথ্যে বলে তাদের ঘরে পাঠিয়ে দিয়েছি। এতক্ষণে হয়তো বাবা মা দুজনেই ঘুমিয়ে পড়েছে। প্লিজ আর রাগ করিস না, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি তাই না বল? তবে এমন করছিস কেন বল? প্লিজ রাগ করে থাকিস না, বাড়িতে ফিরে আয়। রিফাত SMSটা দেখে, আবার ফোনটা পকেটে রেখে দেয় আর কান্না করতে থাকে। আমি কেন কান্না করছি? যাকে পাবো না তবুও কেন তার মায়ে পড়ছে সারাক্ষণ? তার জন্য কেন কান্না করছি? ওর জন্য নিজেকে কেন কষ্ট দিচ্ছে? রিফাত কথাগুলো বলেই কান্না শুরু করে দেয়। এক টুকরো চোখের জল মিলিয়ে হাজার চোখের জল ঝরিয়ে ফেলে ছেলেটা। রিফাতের সঙ্গে আজকে কেউ নেই। একটা গাছের নিচে বসে আছে রিফাত। একটা সিগারেটের প্যাকেট কিনেছে, তবে খেতে পারেনি, মনেই ছিল না ছেলেটার। রিফাত আর কোনো কিছু না ভেবেই বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। বাড়ির দরজাটা এসে বেল বাজাতেই হাওয়া হাজির। হাওয়া দরজাটা খুলে দেয় আর হাজার প্রশ্ন করতে থাকে। এই এত রাতে কোথায় ছিলি? আর ফোন ধরছিলি না কেন? আমার কত চিন্তা হচ্ছিল জানিস, কতবার ফোন দিয়েছি, একবার তো বলতে পারতিস কোথায় আছিস। এই কথা বলছিস না কেন? রিফাত কোনো কথা না বলে নিজের রুমের দিকে চলে যায়। এদিকে হাওয়া রিফাতের পেছন পেছন আসতে থাকে। রুমে ঢুকে আবার প্রশ্ন করতে থাকে হাওয়া। রিফাত কোথায় ছিলিস বলছিস না কেন? যেখানে আর ছিলাম এখন তো এসছি, এত কথা বলিস কেন? হাওয়া এবার মুখ পাকিয়ে রিফাতকে বলতে থাকে। রিফাত আমার উপর রেগে আছিস তাই না? তবে কেন রেগে আছিস বলবি প্লিজ? আমি তো অন্য কাউকে ভালোবাসি, জোর করে কি আর ভালোবাসা পাওয়া যায় বল? আজকে আমাকে থাপ্পড় দিয়েছিস না, আমি কিন্তু একদমই রাগ করিনি। দেখ তোর হাতের 5 আঙ্গুলের ছাপ আমার গালে উঠে গেছে। কথাগুলো বলে হাওয়া হিহি করে হেসে ওঠে। রিফাত হাওয়ার দিকে তাকিয়ে দেখে হাওয়ার গালে সত্যি দাগ হয়ে আছে। একটু জোরে মেরেছিল রিফাত। রিফাত হাওয়ার কাছে গিয়ে বলে ওঠে। সরি। আর সরি বলতে হবে না, চল ভাত খেয়ে নিবি। তুই গেছিস? না। কেন?
এমনি ভালো লাগছিল না তাই। ও আচ্ছা। হুম। আচ্ছা পেতনি, একটা কথা বলি। হ্যাঁ বল। না থাক। হাওয়া এবার রিফাতের প্যান্টের পকেটের দিকে খেয়াল করে। সিগারেটের প্যাকেটটা বেশ বোঝা যাচ্ছে। হাওয়া একটানে সিগারেটের প্যাকেটটা বের করে বলে ওঠে, এই এগুলোর মানে কি? তুই তো এমন ছিলিস না। কেন রে, এমন হলি কেন বল? কথা বলছিস না কেন? তুই তো এমন ছিলিস না। আমি তোকে মেনে নিইনি, তাই নিজেকে শেষ করে দিচ্ছিস। এই আমরা বেস্ট ফ্রেন্ড, যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি। সরি, আর খাবো না। ঠিক আছে। একটা কথা বলি হাওয়া, হ্যাঁ বল। আমি তোকে অনেক ভালোবাসি রে। আমিও বাসি, প্রেমিক হিসেবে না, বন্ধু হিসেবে অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি। হুম। আমাকে প্রমিস কর আর কখনো এসব ছাইপাশ খাবি না। আচ্ছা পেতনি। বান্দর একটা। পেতনি। আচ্ছা আমি পেতনি, এবার মেঝেতে বস, ভাত খেয়ে নিবি। হুম। রিফাত মেঝেতে বসে পড়ে। এদিকে হাওয়া রান্নাঘর থেকে 2টা প্লেটে করে ভাত আর তরকারি নিয়ে আসে। হাওয়া মেঝেতে বসে পড়ে রিফাতের সঙ্গে। এই খেয়ে নে। হাওয়া নিজের হাত দিয়ে মাছের কাঁটাগুলো তুলে ফেলছে আর রিফাত ভাত খাচ্ছে। হাওয়া রিফাতের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, পাগল ছেলে একটা। ভাত খাওয়া শেষে দুজনে ঘুমিয়ে পড়ে। ফজরের আজানের আওয়াজে হাওয়ার ঘুম ভেঙে যায়। রিফাতকে ডাকতে শুরু করে। আই রিফাত, ওঠ বলছি। হুম। নামাজ পড়তে যাবে না? হুম। তাহলে ওঠ বলছি। হাওয়া অনেকক্ষণ থেকে রিফাতকে ডাকতে থাকে। অবশেষে রিফাত ঘুম থেকে ওঠে। অজু করে মসজিদে যায় রিফাত। রিফাত মুনাজাতে পড়ে কান্না করতে থাকে। আল্লাহ, তুমি আমায় হাওয়ার মায়ে আর ফেলো না দয়া করে। রিফাত নামাজ শেষে বাড়ি ফিরে আসে। রুমে ঢুকে দেখে হাওয়া গোসল করে চুলগুলো মোছা করছে। রিফাত হাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। হাওয়া রিফাতকে দেখে বলে ওঠে, রিফাত কখন আসলি? এই তো এখন। আচ্ছা তুই রুমে আয়, আমি চা বানিয়ে আনছি। তুই চা বানাতে জানিস? হুম, জানি তো। আচ্ছা তাহলে বানিয়ে নিয়ে আয়। আচ্ছা। আর শোন, হুম, চল। রান্না করছিস তো? হুম, সকালে দেখে এসেছি। আচ্ছা, আমার জন্য চা বানিয়ে নিয়ে আয়। হাওয়া মিষ্টি এসে রুম থেকে বের হয়ে চলে যায়। এদিকে রিফাত মাথার টুপিটা খুলে আলমারিতে রেখে দেয়। রিফাত পড়ার টেবিলটায় বসে বসে ফোন টিপছে। কিছুক্ষণ পর হাওয়া রুমে চলে আসে, হাতে চায়ের কাপ নিয়ে। আই রিফাত নে। হুম। রিফাত টেবিলের পাশে রাখা চেয়ারটায় বসেছিল। হাওয়া রিফাতের হাতে চায়ের কাপটা দিয়ে বলে ওঠে, আজকে ফার্স্ট টাইম আমার হাতে চা খাচ্ছিস, বলবি কিন্তু কেমন হয়েছে। আচ্ছা। রিফাত মুচকি এসে হাওয়ার হাত থেকে চায়ের কাপটা নিয়ে নেয়। চায়ের চুমুক দিয়ে দেখে বেশ ভালোই চা বানায় হাওয়া। অসাধারণ হয়েছে রে। তাই? হুম। মিথ্যে বলছিস না তো? আরে মিথ্যে বলতে যাবো কেন? আমার হাতের চা অনেক ভালো হয় জানি তো। আপু আম্মু অনেক প্রশংসা করে আমার হাতের চা খেয়ে। হুম। তাই নাকি? হ্যাঁ সত্যি বলছি, আব্বু আম্মু বলে তো আমার হাতের চা নাকি অনেক ভালো হয়। তবে আমি জানি না কতটা ভালো হয়। তোকে তো অনেকবার আমার বাসায় নিয়ে যেতে চেয়েছিলাম, তবে তুই তো যাসনি আমার বাড়িতে। আমার ভাল লাগে না রে। তুই একটা পাগল। হ্যাঁ আমি পাগল রে। পাগল ছাড়া আর কি? আমার বেস্ট ফ্রেন্ড তুই। আমাদের বাসায় গেলে কি হতো? আর তোর কথা অনেকবার আব্বু আম্মুকে বলেছিলাম আমি। আমার একটা আস্ত গাদা ফ্রেন্ড আছে। ওই আমি গাধা? তুই গাদা নয় তো কি? তোকে আমি? রিফাত চায়ের কাপটা টেবিলে রেখে হাওয়াকে ধরতে চায়। এদিকে হাওয়া এক দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। তবে রিফাত হাওয়ার পেছন ছাড়েনি। আসলে রিফাতকে অনেকবার নিজের বাসায় ডেকেছে হাওয়া, তবে কখনো হাওয়ার বাসায় যায়নি রিফাত। হাওয়া রিফাতকে বাবা মার সঙ্গে পরিচয় করে দিতে চেয়েছিল, তবে রিফাত কারো বাসায় যায় না, এটা রিফাতের অভ্যাস। একদিন রিফাত একটা গাছের নিচে বসে ডায়েরিতে কী যেন লিখছে। হাওয়া উকিঝুঁকি মেরে রিফাতকে দেখতে শুরু করে। রিফাত ডায়েরিতে কী যে এত লেখে, হাওয়া রিফাতকে লুকিয়ে লুকিয়ে দেখতে শুরু করে। এদিকে রিফাত বুঝে যায় হাওয়া তার পিছনে, তাই রিফাত ডায়েরিতে বড় বড় করে লেখে, এই যে এভাবে লুকিয়ে লুকিয়ে অন্যের লেখা দেখতে নেই। হাওয়া এবার রিফাতের কাছে বসে বলে ওঠে, আর রিফাত তুই কেমন করে বুঝলি রে আর আমি তোর পিছনে?
আসলে হাওয়ার হাঁটাচলা অনুভব করতে পারে রিফাত। এটা কোনো সিনেমা না, বাস্তবে এমনই হয়ে থাকে। যেমন ধরুন, আপনার প্রিয়জনের কণ্ঠ আপনি ধরতে পেরে যান, দূর থেকে কণ্ঠ ভেসে আসলেও আপনি তা অনুভব করতে পারেন। তেমনি হাওয়ার হাঁটাচলা অনুভব করতে পারে রিফাত। রিফাত আর হাওয়ার বন্ধুত্বটা অনেক দিনের, তবে রিফাতের আর কোনো বন্ধু ছিল না হাওয়া ছাড়া। রিফাত, একটা কথা বলি। বল। রিফাত ডায়েরিতে কি যেন লিখছে। আমি যে এখানে এসেছি তুই কেমন করে বুঝলি? তোর মতো পেতনি আসলে যে কেউ বুঝতে পেরে যাবে। কি? হাওয়া রিফাতের হাত থেকে ডায়েরিটা কেড়ে নেয় আর দেখতে থাকে কি লিখেছে রিফাত। এই, আমার ডায়েরিটা দে বলছি। না, দিব না। তুই ডায়েরিতে কি লিখেছিস দেখি আগে। ওই না। রিফাত হাওয়ার হাত থেকে ডায়েরিটা নেওয়ার চেষ্টা করে, তবে পারে না। হাওয়া ডায়েরিটাতে দেখে রিফাত গল্প লিখেছে। ছোট্ট গল্প, গল্পের নাম এক টুকরো চোখের জল। গল্পের নামটা দেখেই হাওয়া অনেক হাসাহাসি শুরু করে। এদিকে রিফাত ডায়েরিটা হাওয়ার হাত থেকে কেড়ে নেয়। হাওয়া হিহি করে হেসেই যাচ্ছে, তাই রিফাত হাওয়াকে বলে ওঠে, এই, কি করে হাসছিস কেন পেতনি? তোর গল্পের নামটা দেখি তো অনেক হাসি পাচ্ছে। কেন? এক টুকরো চোখের জল, এটা আবার গল্পের নাম হলো নাকি? এক টুকরো আবার চোখের জল হয় নাকি? রে, হয়। তাই নাকি? আচ্ছা, কিভাবে? রিফাত হাওয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে, আচ্ছা দেখ, আমি এই গল্পটা না লিখে যদি অন্য কেউ লিখতো, তবে গল্পটা পড়েই তুই কমেন্ট করতিস। তবে না, তুই আমাকে চিনিস, তুই ভালো কমেন্ট করতে তোর কেমন যেন লাগে। ঠিক বলছি তো? আচ্ছা, তোর প্রশ্নের উত্তর দে আগে। শোন, গল্পের নামটা এক টুকরো চোখের জল, তাই তুই এত হাসাহাসি করছিস। তবে চিন্তা করে দেখতো, এক টুকরো চোখের জল পড়তে পড়তে কতগুলো এক টুকরো চোখের জল ঝরে যায় চোখ থেকে। একবারও তো সমস্ত চোখের জল ঝরে যায় না, তাই না? জীবনে যতদিন বেঁচে আছে ততদিন চোখের জল ঝরিয়ে যাবে। তা এক টুকরো চোখের জল এক ক্ষণিকের জন্য, বুঝলি? ও আচ্ছা, ভালোই তো উত্তর দিতে পারিস। হাসালি তুই। একটা জিনিস নিয়ে হাসাহাসি করার আগে ভালো করে আগে বুঝে নিবি, ওকে? কথাগুলো বলেই রিফাত রাগ করে ডায়েরিটা হাতে নিয়ে ওখান থেকে উঠে যায়। যাক না রিফাত, দুজনের ঝগড়া তো চলতেই থাকবে। এবার তাহলে বাস্তবে ফিরে আসি। হাওয়া দৌড়ে রুম থেকে বের হয়ে চলে যায়। এদিকে রিফাত হাওয়ার পেছনে। আম্মু আবার রিফাতের রুমের দিকেই আসছিল। হাওয়া দৌড়ে গিয়ে আম্মুর পেছনে লুকায়। মা দেখেন, আপনার ছেলে কেমন করে আমার পিছু নিয়েছে। আম্মু, তুমি এই বাচ্চাটাকে ধরে দাও তো, দেখাচ্ছি ওকে আমি নাকি গাধা। এই, তোরা কি শুরু করেছিস? বৌমা, তুমি রিফাতের কাছে যাও। আর রিফাত, এরকম করছিস কেন? কথাগুলো বলে আম্মু নিজের রুমের দিকে চলে যায়। এদিকে হাওয়া রিফাতের সামনে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। রিফাত মুচকি এসে বলে ওঠে, এই, এবার কোথায় যাবি বল? আমাকে গাধা বলা হচ্ছে, তাই না? সরি। আরে সরি বলতে হবে না, আমি তো গাধাই, তাই দয়া করে আমার বন্ধু হয়েছিলিস। হাওয়া এবার রিফাতের চোখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, তুই তো গাধাই, তবে দয়া করে তোর বেস্ট ফ্রেন্ড হইনি আমি, ওকে? তুই সব ছেলেদের থেকে আলাদা ছিলিস, কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকিস না, তাই তোকে আমি অনেক ভালোবাসি, বন্ধু হিসেবে, প্রেমিক না। ও আচ্ছা। হ্যাঁ রিফাত, একটা কথা বলি। হ্যাঁ বল। আমি যদি চলে যাই তোকে রেখে ভালো থাকতে পারবি তো? পারবো তো। কিছুদিন কষ্ট হবে হয়তো, তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। তাই হুম। আজকে বিকেলে আমাকে একটা জায়গায় নিয়ে যাবি প্লিজ, আমার আনিস আসবে ওখানে। রিফাত এবার হাওয়ার দিকে তাকিয়ে আছে। রিফাতের চোখগুলো ঝলমল করছে। রিফাত চোখের পাশে থাকা একটুখানি চোখের জল মুছিয়ে মিষ্টি এসে বলে ওঠে, অবশ্যই নিয়ে যাব। আর তোর প্রেমিকের সঙ্গে আমার পরিচয় করে দিবি তো? দিব। আচ্ছা, কখন যাবি? আজকে বিকেলে। আচ্ছা, এখনো তো অনেক সময়। আম্মু মনে হয় খাবার তৈরি করেছে, পরোটা আর আলুর তরকারি। তুই কি আম্মুকে হেল্প কর। আচ্ছা ঠিক আছে। হাওয়া রান্নাঘরের দিকে চলে যায়। এদিকে রিফাত রুমে চলে আসে। এসে পড়ার টেবিলে বসে, ফোনটা বের করে গেম খেলতে থাকে। রিফাত আর হাওয়ার বন্ধুত্ব ছিল অনেক অটুট, খুনসুটির কোনো অভাব ছিল না।
আই রিফাত, কোথায় যাচ্ছিস? শোন, আমি তোর সঙ্গে মজা করছিলাম তো, তোর গল্পটা পড়তে দিবি না বল? আচ্ছা দেখ, এই যে কান ধরেছি, প্লিজ চলে যাস না। আই রিফাত, দাঁড়া বলছি। রিফাত হাওয়ার কোনো কথা না শুনে হাঁটতে শুরু করে। এদিকে হাওয়া রিফাতের পেছন পেছন আসতে থাকে। রিফাত একটা বড় গাছের নিচে গিয়ে বসে পড়ে। হাওয়া রিফাতের কাছে গিয়ে বলে ওঠে, সরি রিফাত, এমন করিস না প্লিজ, তখন তো তোর সঙ্গে মজা করছিলাম। আচ্ছা, আমাদের বাসায় যাবি আজ বল? তোকে অনেক কিছু রান্না করে খাওয়াবো। না, যেতে পারবো না। কেন যেতে পারবি না? হাওয়া রিফাতের পাশে বসে পড়ে। তবে রিফাত আর হাওয়ার বন্ধুত্বটা ছিল পবিত্র। বন্ধুত্বের ভেতর কোনো নোংরামি ছিল না। হাওয়া রিফাতের পাশে বসলে এক হাত দূরে বসে। এবার হাওয়া রিফাতের শরীর ঘেঁষে বসে। এই কি করছিসটা কি? কেন, কি হয়েছে? শরীরে ঘেঁষে বসলে কেন? মন চেয়েছে তাই। মন চেয়েছে তো শরীরে ঘেঁষে বসতে হবে? আমার ইচ্ছে। আমার থেকে একটু সরে বস, নয়তো তোর সঙ্গে সব বন্ধুত্ব এখানে শেষ। রিফাতের কথা মতো হাওয়া আগের মতন এক হাত দূরত্ব নিয়ে সরে বসে। রিফাত এবার মুচকি হেসে বলে, পাঁচি একটা। ওই, কাকে পাজি বলছিস? কেন, তোকে আর কাকে বলতে যাব? আমি মোটেও পাজি না। প্লিজ রিফাত, আমার বাসায় যাবে, তোকে অনেক কিছু রান্না করে খাওয়াবো। সরি রে, পারবো না। কেন, গেলে সমস্যা কি? আমার নিজের মামা খালাদের বাসায় যায় না, আর তোর বাসায় যাব? এবার হাওয়া চোখগুলো বড় বড় করে রিফাতের দিকে তাকিয়ে বলে ওঠে, তার মানে তুই আমাকে পর ভাবিস? সরি রে, আর কখনো বলবো না বাসায় নিয়ে যাওয়ার জন্য। আমি তো আর তোর কেউই না। এই পাঁচি শোন, আমি কিন্তু এটা বলতে চাইনি, তুই আমার একমাত্র বন্ধু। না, তুই খুব খারাপ, আমাকে তুই পর ভাবিস। আরে না, তুই আমার অনেক আপন। শুধু বউ বানাতে অপেক্ষা, মনে মনে বলে ওঠে রিফাত। হ্যাঁ, এখন বলবি তো অনেক আপন? তবে আমার বাসায় যাচ্ছিস না কেন? সরি রে, যেতে পারবো না। জানতাম তুই মুখে বলিস আমি তোর আপন, তাই তো আমার বাসায় যেতে তোর খারাপ লাগে। হাওয়া, আমি তো বলতে চাইনি, আমি সত্যিকারও বাসায় যাই না। আচ্ছা থাক, যেতে হবে না। ধন্যবাদ রে। গাধা একটা। হাওয়া মুখটা ঘুরিয়ে নেয়। রিফাত আর হাওয়ার বন্ধুত্বের মধ্যে খুনসুটির কোনো অভাব ছিল না। রিফাত হাওয়াকে ভালোবাসতো, তবে হাওয়ার অন্য কাউকে ভালোবাসতো রিফাত বলতে চেয়েছিল, তবে কখনো বলতে পারিনি। হাওয়া, আমি তোকে ভালোবাসি। এবার তাহলে বাস্তবে ফেরা যাক। রিফাত টেবিলে বসে আছে আর ফোনে গেম খেলছে। এদিকে হাওয়া সকালের খারাপ রান্না করে রুমে নিয়ে আসে। আই রিফাত, খাবার নিয়ে এসেছিস, খেয়ে নে। তুই খেয়ে নে আগে, তারপর আমি খেয়ে নেব। না, দরকার নেই, আয় দুজনে খেয়ে নে। না রে, পারবো না। কেন, আমার সাথে খেলে তোর লজ্জা করে নাকি? কালকে তো আমার পাশে বসে খেলি, আর আমার পাশে বসে ডায়েরিতে কি যেন লিখতেছিস, তখন কি তোর লজ্জা করতো না? ওই পাঁচি, বেশি কথা বলছিস কেন? আমি খাবো না বলছি মানে আমার ভাল লাগছে না, এতে পুরো কাহিনী শোনানোর কি আছে? ওই, আমি তোকে কাহিনী শোনাচ্ছি? তা নয় তো কি? আচ্ছা দাঁড়া, তোকে দেখাচ্ছি আমি। এদিকে হাওয়া সকালের খাবার রান্না করে রুমে নিয়ে আসে। হাওয়া রিফাতকে টেবিল থেকে টেনে নিয়ে আসে, মেঝেতে বসিয়ে দেয়, আর পরাটায় আলুর তরকারি মাখিয়ে রিফাতকে খাইয়ে দেয়। রিফাত হাওয়ার চোখের দিকে তাকিয়ে আছে। রিফাতকে খাইয়ে দিয়ে হাওয়া রিফাতকে বলে ওঠে, রিফাত, তুই কোনো কাজ করিস না কেন রে? বাবার উপর দিয়ে আর কতদিন চলবি? হুম একটা কাজ খুঁজে নে। হুম চেষ্টা করবো। রিফাত, তাড়াতাড়ি বের হয়ে নে। হ্যাঁ, এই তো চলে এসছে। তুইও না মেয়েদের মতো সাজগোজ শুরু করে দিয়েছিস। তুই তো মেয়ে, জানি। তাহলে নিজের অপমান করলি নাকি আমার? আমি কারো অপমান করিনি। ওকে, তাড়াতাড়ি বের হয়ে নে। রে, তুই আগে রেডি হয়ে নিয়ে আমাকে বলছিস পরে, তাড়াতাড়ি বের হয়ে নে। তাই তোর সঙ্গে আমার ঝগড়া করার টাইম নেই। ওকে, আচ্ছা ঠিক আছে, চল। অনিসের কাজ সঙ্গে দেখা করতে যাচ্ছে আর রিফাতকে নিয়ে যাচ্ছে, কেউ যেন সন্দেহ না করে। আর এই বোকা ছেলেটা হাওয়ার সঙ্গে যাচ্ছে। হাওয়ার ফোনে কে যেন ফোন করছে। এই তো যাচ্ছি বাবু, বের হয়ে গেছি, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। কথাগুলো বলে হাওয়া ফোনটা রেখে দেয়। আই রিফাত, চল এবার। যাচ্ছি। কে ফোন দিচ্ছিল হাওয়া? আনিস। ও আচ্ছা, চল এবার। আজকে হাওয়া হিজাব পরেছে
আর রিফাত প্যান্ট আর সাদা ধবধবে শার্ট। রিফাত আর হাওয়া একটা সিএনজি ভাড়া করে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। রিফাত হাওয়ার মুখের দিকে তাকিয়ে আছে। হাওয়া সিএনজিতে বসে, বাইরের দিকে তাকিয়ে আছে। রিফাতের বুকটা কেন জানি ধুকপুক করছে আজ। সত্যি কি রিফাত হাওয়াকে হারিয়ে ফেলবে? সিএনজিতে দুইটি মানুষ বসে আছে পিছনের সিটে, সামনে ড্রাইভার। বাজারে চলে এসেছে রিফাত আর হাওয়া। হাওয়া রিফাতের হাত ধরে হরার করে কোথায় যেন নিয়ে যাচ্ছে। রিফাত শুধু হাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর গার্লস স্কুলের বারান্দায় নিয়ে যায় রিফাতকে হাওয়া। সামনে কাকে যেন দেখা যাচ্ছে। হাওয়া রিফাতের হাতটা ছেড়ে দিয়ে দৌড়ে ছেলেটির কাছে যায় আর জড়িয়ে ধরে। রিফাত বুঝে যায় এটাই হয়তো আনিস। নিজের অজান্তেই কেন জানি রিফাতের চোখ দিয়ে বৃষ্টি ঝরতে থাকে। রিফাত এখান থেকে চলে যায়। নিজের মনটাকে কেন জানি বোঝাতে পারছে না রিফাত। চলে যাওয়ার সময় রিফাতের শুধু মনে পড়ে যাচ্ছে হাওয়া আনিসকে জড়িয়ে ধরেছে। রিফাত চোখের জলগুলো মুছিয়ে নিয়ে স্কুলের পেছন সাইডে চলে যায়। এদিকে হাওয়া আনিসকে জড়িয়ে ধরে আছে আর অনেক কান্না করছে। আনিস হাওয়াকে নিজের বুক থেকে হটিয়ে নিয়ে বলে ওঠে, কি রাত কেমন কাটে তোমাদের? অনেক কষ্ট হয় জানো তোমাকে ছাড়া আমার। তাই তোমার সাথে কার যেন বিয়ে হয়েছে? ও হ্যাঁ, রিফাত, সে কি তোমাকে খুব মজা দেয়? ছি আনিস, কি বলছো এসব? কি আবার বললাম, যা সত্যি তাই তো বলছি। হাওয়া এবার আনিসের মুখে হাত দেয়, আলতো ছোঁয়ায়। দেখো আমি শুধু তোমায় ভালোবাসি, আর রিফাত আমার বেস্ট ফ্রেন্ড। ওকে আমি সব কিছু খুলে বলেছি, ও সব কিছু মেনে নিয়েছে। তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় কিন্তু। ও আচ্ছা, তাহলে তো ভালোই। হাওয়া এবার খুশি হয়ে আনিসের গালে হাত দেয়, আলতো ছোঁয়ায়। আনিস হাওয়ার হাতটায় আঘাত দিয়ে সরিয়ে দেয়। এই, আমার শরীরে হাত দিস কেন তুই? একটা ছেলেকে বিয়ে করছিস, তার সাথে রাত কাটাস, আর আমার কাছে এসেছিস কেন? বাবু কি বলছো এসব? রিফাত অনেক ভালো ছেলে, আর তুমি যা ভাবছো তা কিন্তু নয়। আমি যদি তোমাকে না ভালোবাসতাম তাহলে কি এখানে আসতাম বলো, তোমার সঙ্গে দেখা করার জন্য? ও হ্যাঁ, বুঝেছি। তাহলে একটা কাজ করো, প্রতি রাতেই ওই ছেলেটার সঙ্গে মজা করো, আর সপ্তাহে একবার করে আমার সঙ্গে দেখা করে যেও। ছি, কী সব বলো? আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি শুধু তোমাকে ভালোবাসি, আমি শুধু তোমাকে নিয়ে স্বপ্ন দেখতেছি, তবুও এমন করছো কেন তুমি? আনিস হাওয়ার গালে দুইটা থাপ্পড় দিয়ে বলে ওঠে, তোর মতো মেয়েকে না আমি ভালোভাবে চিনি ওরে। আর একটা কথা, তুই যাকে বিয়ে করেছিস তাকে নিয়ে সুখে থাক, আমার সঙ্গে একটা কথা বলবি না, ওকে? তোর জন্য একটা ছেলের জীবন নষ্ট করতে পারবো না আমি, ওকে? অতটা খারাপ আমি নই। বিয়ের আগেই এইসব বলতে পারতিস, তাহলে তুই আমার কাছে থাকতিস, তাহলে একটা ছেলের জীবন নষ্ট হতো না। হাওয়া মাথাটা নিচু করে আছে, চোখ দিয়ে টপ টপ করে বৃষ্টি ঝরে যাচ্ছে। বাবু আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমাকে ভালোবাসিস ঠিক আছে, তবে একটা কথা ভেবে দেখ তো, আমার সঙ্গে যদি বিয়ে করিসনি তুই, অথবা আমার সঙ্গে পালিয়ে যাস, তাহলে ওই ছেলেটার কি হবে? বেচারা বোকা ছেলেটা তোর জন্য শুধু শুধু কান্না করবে। ও তো সব কিছু মেনে নিয়েছে। তাই নাকি? শুনেছি ওই রিফাত নাকি তোর কলেজ লাইফের বন্ধু ছিল, শরীর ঘেঁষে থাকতিস, তাহলে তোদের মধ্যে খারাপ কিছু ছিল না, কোনো গ্যারান্টি আছে? আর সরি তোর গালে হাত তোলার জন্য। ভালো থেকো। কথাগুলো বলে আনিস এখান থেকে চলে যায়। এদিকে হাওয়া বারবার আনিসকে ডাকতে শুরু করে, তবে আনিস কোনো সাড়া দেয় না। আনিস হাওয়াকে ভালোবাসে না তা কিন্তু না। আনিস ছিল রিফাতের স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড। আনিস হাওয়াকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। বন্ধুত্বের জন্য ভালোবাসার মানুষটিকে ত্যাগ করেছে আনিস। চোখের এক কোণায় না চাইতেও কেন জানি আনিসের চোখে জল চলে আসে। আনিস চোখের জলটা মুছিয়ে পেছন ফিরে তাকায়। হাওয়া দাঁড়িয়ে আছে। আনিস চিৎকার দিয়ে বলে ওঠে, ভালো থেকো। আবার পেছন ফিরে চলে যায় আনিস। এদিকে হাওয়ার চোখ বেয়ে বেয়ে বৃষ্টি ঝরে যাচ্ছে। আনিস এমন কেন করলো? আজকে সকালে তো মিষ্টি মিষ্টি কথা বলছিল। হাওয়ার মাঝে অনেক প্রশ্ন থেকে যায় নীরবে। হাওয়ার প্রতি আনিসের ভালোবাসা ছিল অটুট, তবে রিফাত আর হাওয়াকে যখন একসঙ্গে হেঁটে আসতে দেখে আনিস, তখন চিনে যায় এটা রিফাত। রিফাত ছিল আনিসের বেস্ট ফ্রেন্ড,
আনিস ভালোভাবে চিনত রিফাতকে। রিফাতের সঙ্গে অনেকবার কথা বলতে চেয়েছে আনিস, তবে পারেনি। সে স্কুল লাইফের একটা ভুলের জন্য ভেঙে গিয়েছিল তাদের বন্ধুত্ব। তবে রিফাতের মুখটা ভোলেনি কখনো আনিস। আই রিফাত, কোথায় তুই? এই তো স্কুলের পেছনে সিগারেট খাচ্ছে। কতগুলো বলে নিজের জিভায় কামড় দেয় রিফাত। মানে? না মানে কই কিছু না তো। তাড়াতাড়ি এখানে আয়। আচ্ছা যাচ্ছি, 1 মিনিট দাঁড়া। রিফাত স্কুলের পেছনের দিকটায় গিয়ে সিগারেট খাচ্ছিল। হাওয়া ফোন দিলে রিফাত হাওয়ার কাছে আসে। এই হাওয়া, তোর আনিস কই রে? চলে গেছে। কেন? কথা বলা শেষ তাই। কি কথা বললি রে এতক্ষণ থেকে? অনেক কিছু, তোকে শুনতে হবে না। তাই আমাকে একটিবার পরিচয় করে দিলে না যে? দরকার নেই, পরে পরিচয় করে দিব। আচ্ছা হাওয়া, তোর চোখে জল কেন? কই না তো। চোখের কোণে আসা একটু জল মুছে দেয় হাওয়া। এই মিথ্যে বলছিস কেন? কি কথা বললি বল আনিসের সঙ্গে, বল। পরে বলবো, এখন বাসায় চল। আচ্ছা চল। হুম। আচ্ছা হাওয়া, একটা কথা বলি। হুম, বল। তোরা কোন দিন এক হবি? সময় মতো। তাহলে আমি বেঁচে যাচ্ছি। হুম, তুই বেঁচে যাবি হয়েছে। ডিভোর্সটা তাড়াতাড়ি দিয়ে দে, ভালোই হবে। তোর কষ্ট হবে না? হতে পারে একটু, তবে পরও ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার বেশি কথা না বলে বাসায় চল। আচ্ছা। হাওয়া মিষ্টি এসে রিফাতের হাতটা ধরে নেয়। হাওয়া প্রতিজ্ঞা করে এই হাতটি আর কখনো ছাড়বে না। এইভাবে হাতটা ধরলি কেন? ইচ্ছে হয়েছে তাই। হাওয়া রিফাতের হাতটা শক্ত করে ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যায়। সিএনজি ভাড়া করে বাসায় ফিরে আসে সন্ধ্যার দিকে। সন্ধ্যায় ফিরে এসে আম্মুকে সাহায্য করে হাওয়া রাতের ভাত তরকারি রান্না করার জন্য। রিফাতের আম্মু হাওয়াকে বলে ওঠে, হাওয়া মা, কোথায় গিয়েছিলে তোমরা? এই তো মা, বাহিরে একটু ঘুরতে গিয়েছিলাম। ও আচ্ছা, ভালো। মাঝে মাঝে একটু ঘুরতে যেও, মনটা ভালো থাকবে। হুম। হাওয়া তার শাশুড়ির সঙ্গে গল্প করতে থাকে আর ভাত তরকারি রান্না করতে থাকে। রিফাতের আম্মু হাওয়াকে একেবারে নিজের মেয়ের মতন ভালোবাসতে শুরু করেছে। এদিকে রিফাত রুমের মধ্যে বসে আছে। রাত প্রায় 8টা বেজে গেছে। মাগরিবের আজান দিয়েছে। রিফাত মসজিদে নামাজ পড়ার জন্য চলে যায়। রিফাত নামাজ পড়ে এসে দেখে হাওয়া ভাত তরকারি রিফাতের রুমে নিয়ে এসেছে। তা দেখে রিফাত হাওয়াকে ডাকতে শুরু করে। এই হাওয়া, কোথায় তুই? হাওয়ার কথা থেকে যেন রুমে চলে আসে। এই চিল্লাচ্ছিস কেন? এই তো আমি। আমি কখন চিল্লাইলাম? ভাত তরকারি রুমে এনেছিস কেন? ইচ্ছে হয়েছে তাই। ইচ্ছে হলে কি নিয়ে আসতে হবে? তোকে খাইয়ে দিব আমি। রিফাত এবার হাওয়ার মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরে বাহ, সত্যি নাকি? হুম, সত্যি। দরকার নেই তোর মতো পেতনির হাত থেকে খাবার খাওয়ার। ওই বেশি কথা বলবি না। টুপিটা আলমারিতে রেখে মেঝেতে এসে বস। আচ্ছা ঠিক আছে। রিফাত মাথার টুপিটা খুলে আলমারিতে রেখে আসে। তারপর মেঝেতে বসে পড়ে। হাওয়া, আজকে কি রান্না হয়েছে? পুঁটি মাছের ঝোল। ছি, আমার একদম ভালো লাগে না এসব। কেন? এমনিতে ছোট থেকে ভালো লাগে না এসব খেতে। ও আচ্ছা, তাহলে আজকে খেয়ে দেখ। দরকার নেই। আমি খাইয়ে দিলে খাবি তো? না, খাবো না। তোর মতো পেতনির হাত থেকে একদম না। ওই সবসময় আমাকে পেতনি বলিস কেন রে? ভালো লাগে তাই। হাওয়া ভাত মাখিয়ে রিফাতের মুখের কাছে ভাত নিয়ে যায়। রিফাত বলে ওঠে, ওই আমাকে জোর করে খাওয়াতে চেয়েছিস নাকি? হ্যাঁ। হাওয়া হ্যাঁ বলেই রিফাতের মুখে ভাত ঢুকিয়ে দেয়। রিফাত চিবোতে পারছে না, তা দেখে হাওয়া হেসে যাচ্ছে। কোনো রকমে ভাতটা খেয়ে হাওয়াকে বলে ওঠে রিফাত, এই তোকে আমি কি? গলার মধ্যে আটকে গেছিল, আর তুই বলছিস কি যদি মরে যেতাম? কথাগুলো বলেই রিফাত কাশি দিতে শুরু করে। আই রিফাত, কি হয়েছে তোর? দেখি দেখি। হাওয়া রিফাতের মুখে পানির গ্লাসটা লেগে যায়। রিফাত, এবার ঠিক আছিস তো? রিফাত পানিটা খেয়ে নেয় এক ঢোকে। রিফাত অথবা হাওয়া এবার কোনো কথাই বলে না। হাওয়া রিফাতকে খাইয়ে দিচ্ছে শান্তভাবে। রিফাত হাওয়ার চোখের দিকে তাকিয়ে আছে। রিফাত মনে মনে ভাবতে থাকে, এইভাবে যদি সারা জীবন খাইয়ে দিত পাগলিটা। হাওয়ার হাতে জাদু আছে বলতেই হবে।
রিফাতের অপছন্দের খাবারটা খাইয়ে দিচ্ছে, তবে রিফাতটা টেরও পাচ্ছে না। রিফাতের খাওয়া শেষে হাওয়া হেসে ওঠে। এই পেতনি, হাসছিস কেন? তুই যে বললি তুই নাকি পুঁটি মাছ খাস না, তাহলে আমার হাত দিয়ে খেলি কেন? কথাগুলো বলে হাওয়া হেসে যাচ্ছে। ও তাই তো, ওই বাজে। হই, আমি পাচ্ছি না, ওকে? তুই একটা আস্ত বোকা। রিফাত চুপ করে বসে আছে, আর এদিকে হাওয়া হেসে যাচ্ছে। বাবু দেখো, আমি শুধু তোমায় ভালোবাসি, এমন করো না প্লিজ। দেখো রিফাত সব কিছু জানে, তুমি চাইলে কালকে ডিভোর্স দিয়ে দেবো। প্লিজ বাবু, এমন করো না। সরি হাওয়া, তোমার জন্য একটা ছেলের জীবন নষ্ট করতে পারবো না আমি। দয়া করে ক্ষমা করে দেও আমাকে। আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো, এতেই তোমার ভালো। কিসব বলছো? আমি শুধু তোমায় ভালোবাসি। আজকে সকালে তো মিষ্টি মিষ্টি কথা বলছিলে, কই গেল মিষ্টি মিষ্টি কথাগুলো? চুপ আছো কেন? উত্তর দাও। হাওয়া দেখো, তুমি কিন্তু অন্য একজনের বউ, আমি পরপুরুষ এখন। এমন করো না প্লিজ। রিফাতকে নিয়ে তুমি ভালো থেকো। কথাগুলো বলে আনিস ফোনটা কেটে দেয়। হাওয়া অনেকবার আনিসের ফোনে কল দেওয়ার চেষ্টা করে, তবে বন্ধ পাচ্ছিল। এদিকে রিফাত রুমে চলে এসেছে। রিফাত রুমে আসতেই হাওয়া রিফাতের কলার ধরে বলতে থাকে। রিফাত দেখ, তোকে আমি বন্ধুত্বে ভালোবাসি, বেশি কিছু আশা করিস না দয়া করে। রিফাত হাওয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি বলছিস এসব হাওয়া? আমি যা বলছি তাই। আরেকটা কথা শোন, তুই যদি আমাকে ভালোবেসে থাকিস তাহলে সেটা ভুলে যা। আমি শুধু আনিসকে ভালোবাসি, ওকে? তুই আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াস না দয়া করে। তোর জন্য আনিস আমাকে অবহেলা করতে শুরু করেছে। রিফাত হাওয়ার মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হাওয়া এইসব কি বলছে আমার জন্য? হাওয়া আর অনিসের সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে মানে? এই হাওয়া, কি বলছিস? যা বলছি ঠিক বলছি। আমাদের ভালোবাসার মধ্যে ফাটল ধরাতে আসবি না দয়া করে। হাওয়া যখন আনিসের সঙ্গে কথা বলে তখন আনিসের মায়ায় বারবার পড়ে যায় হাওয়া। হাওয়া যে আনিসকে অনেক ভালোবাসে, জীবনের থেকেও বেশি। তবে আনিস কেন এমন করেছে বুঝছে না হাওয়া। হাওয়ার বুকটা কেঁপে কেঁপে উঠছে ভয়ে। হাওয়া যদি আনিসকে হারিয়ে ফেলে? হাওয়া, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়বি, চল। ওই একদম কথা বলবি না, ওকে? ভালো লাগছে না কিছুই। তুই গিয়ে শুয়ে পড়, আমি পরে শুয়ে পড়বো। রিফাত আর কথা না বাড়িয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। রিফাত ভালোভাবে জানে হাওয়া কতটা রাগী মেয়ে, তাই আর কথা না বাড়িয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে রিফাত। আজকে কেন জানি আনিসকে হারানোর ভয় চেপে ধরেছে হাওয়াকে। রিফাত ঘুমিয়ে পড়েছে। এদিকে হাওয়া মেঝেতে বিছানা করে শুয়ে পড়ে। মাঝরাতে রিফাতের ঘুম ভেঙে যায়। রিফাত নিজের পাশে হাত বুলিয়ে দেখে হাওয়া নেই, তাই হাওয়া হাওয়া বলে 2-3 বার ডাক দেয়, তবে হাওয়া কোনো সাড়া দেয় না। রিফাত মেঝেতে লক্ষ্য করে হাওয়া মেঝেতে শুয়ে আছে, ছোট্ট বিছানা করে। কোনো কিছু উড়ে নেই মেয়েটা, ঠান্ডায় একটু একটু কাঁপছে। রিফাত বিছানা থেকে উঠে গিয়ে জানালাটা লাগিয়ে দেয়, আর আলমারির থেকে একটা কালো চাদর হাওয়ার শরীরে উড়িয়ে দেয়। হাওয়ার শরীরে চাদরটা দেওয়ার সঙ্গে সঙ্গে চাদরটা জড়িয়ে নেয় হাওয়া। ঘুমের মাঝে মেয়েটাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে বলতেই হবে। ফ্যানের বাতাসে হাওয়ার চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে। রিফাত হাঁটু গেড়ে বসে হাওয়ার চুলগুলো ঠিক করে দেয়। এই ভালোবাসায় রিফাতের কোনো চাহিদা ছিল না, না ছিল কোনো অভিমান। রিফাত মনে মনে ভাবতে থাকে, হাওয়া আমাকে ভালোবাসে বন্ধু হিসেবে, আর আমি হাওয়ার বন্ধু হয়ে এভাবে কষ্ট দিচ্ছি। ছি ছি। ফজরের আজান দিচ্ছে। আজানের আওয়াজে রিফাতের ঘুম ভেঙে যায়। রিফাত আলমারি থেকে পাঞ্জাবি আর টুপি পরে নেয়। অজু করে এসে হাওয়াকে ডাক দিতে শুরু করে। হাওয়া কোনো উত্তরই দেয় না, তাই অ্যালার্ম ঘড়িটা হাওয়া কানের কাছে রেখে মসজিদে চলে যায় রিফাত। 10 মিনিট পর অ্যালার্ম বেজে উঠবে, আর অ্যালার্মের আওয়াজে হাওয়ার ঘুম ভেঙে যাবে। তারপর রিফাতকে বকাঝকা দিতে শুরু করবে হাওয়া। রিফাত তা ভালোভাবেই জানে, তাই তো বুদ্ধি করে অ্যালার্ম ঘড়িটা রেখে গিয়েছে রিফাত। হ্যাঁ, তাই হয়েছে। অ্যালার্মের আওয়াজে হাওয়ার ঘুম ভেঙে যায়। তারপর রিফাতকে অনেক বকাঝকা দেয় হাওয়া। ওই কুত্তা বিড়ালটা কই? হাওয়া খেয়াল করে দেখে রিফাত রুমে নেই। হাওয়া বুঝে যায় রিফাত মসজিদে চলে গেছে। হাওয়া নিজের মুখে 2টা থাপ্পড় দিয়ে বলতে থাকে, ছি হাওয়া, কি বলছিস এসব? কালকে শুধু শুধু ছেলেটার উপর দোষ দিয়েছিলি। ওর তো এসবের কোনো দোষ নেই। তবে রিফাতের বুদ্ধি
আছে বলতে হবে। বকাঝোকা খাওয়ার ভয় অ্যালার্ম ঘড়িটা রেখে গিয়েছে। হাওয়া কথাগুলো ভাবতে ভাবতে মুচকি হেসে ওঠে। হাওয়া অজু করে এসে নামাজে দাঁড়ায়। নামাজ শেষে বিছানায় গিয়ে শুয়ে পড়ে হাওয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি রিফাত। আপনি আনিস না? আনিস থতমত খেয়ে যায়। সেই অচেনা আওয়াজ। কিছুটা স্বাভাবিক হয়ে আনিস উত্তর দেয়। জি, আমি অনিশ। কেন, কি হয়েছে? আসলে বলতে চাইছে কি, থাক, আর বলতে হবে না। হাওয়া আর আমার সম্পর্ক জোড়া লাগাতে চাইছিল, তাই তো? তা হবার না মিস্টার রিফাত। আমি একজনকে ভালোবাসি, আর হাওয়াকে নিয়ে খুশি থাকুন। আর হাওয়াকে বলে দিয়েন আমি ওর সঙ্গে ছলনা করেছি এই 1টি বছর। আনিস রিফাতের জন্য মিথ্যা কথাগুলো বলে। বাই দ্য ওয়ে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আনিস মনে মনে বলতে থাকে। ভালো আছি। হায়রে বন্ধু, তোর কণ্ঠ চিনে ফেললাম আমি, কিন্তু তুই আমার কণ্ঠ চিনলি না। হ্যাঁ, অনেক ভালো আছি। আচ্ছা, রাখি। আর শুনেন, হাওয়াকে নিয়ে ভালো থাকেন, আর হাওয়াকে বলে দিয়েন আমি ওর সঙ্গে ছলনা করেছি এতদিন। কথাগুলো বলে আনিস ফোনটা কেটে দেয়। রিফাতের কেন জানি কণ্ঠটা খুব চেনা চেনা মনে হয়েছে আজ। কিছুক্ষণ চিন্তা করে রিফাতের মনে পড়ে যায়, আরে এ তো আনিস। আরে না, ও কেমন করে হবে? ও তো একটা প্রতারক। এটা সেই আনিস না। রিফাত আর আনিসের স্কুল জীবন। এই রিফাত, আমার একটা কাজ করে দিবি? হ্যাঁ, চেষ্টা করব। না করবি না তো? আমার সাধ্যের মধ্যে হলে নিশ্চয়ই চেষ্টা করব। তাহলে একটা কাগজের টুকরা তানিয়াকে দিয়ে আসবি প্লিজ। সরি রে, পারবো না। কেন পারবি না? তুই তো জানিস আমি কোনো ছেলের সঙ্গেই কথা বলি না। আর তুই বলছিস একটা মেয়েকে কাগজের টুকরো দিয়ে আসতে? এটা কোনোভাবেই সম্ভব না। আরে ধুর, আমার জন্য এইটুকু করতে পারবি না? সরি, পারবো না। তুই একমাত্র আমার বন্ধু। তুই যদি এমন করিস তাহলে থাক, তোর সঙ্গে বন্ধুত্ব এখানে শেষ আমার। এই কি বলছিস এই সব? বন্ধুত্ব শেষ হয়ে যাবে কেন? দরকার নেই, থাক। কোনো মেয়েকে কাগজের টুকরোটা দেওয়ার কথা। মন খারাপ করলি আনিস? আরে না। আচ্ছা আনিস, আগে বল কাগজের মধ্যে কি আছে? তোকে বলতে পারবো না। কেন বলতে পারবি না? এমনি। আচ্ছা ঠিক আছে। ওই যে পর্সের সেটে একটা মেয়ে বসে আছে, ওই মেয়েটা কি তানিয়া? আরে তুই তানুয়াকে চিনিস না? আসলে তুই একটা গাধা। না রে, ক্লাসের সবাইকে চেনে, তবে ছেলেদের নামগুলো শুধু জানে, মেয়েদের নামগুলো একটু কম জানে। ও আচ্ছা। আচ্ছা আনিস, চিরকুটটা দিয়ে আসে। পারবি তো? রিফাত চিরকুটটা নিয়ে তানিয়ার কাছে যায়। তানিয়াকে চিরকুটটা দিয়ে রিফাত চুপটি করে দাঁড়িয়ে থাকে। এদিকে তানিয়া রেগে আগুন হয়ে যায়। হারামজাদা, কি লিখেছিস এগুলো? রিফাত মেয়েদের ভয়ঙ্কর রূপ দেখেছিল সেদিন। সব মেয়েরা রিফাতের মুখে গোবর মেখে দিয়েছিল। সেদিন থেকে মেয়েদের প্রতি রিফাতের ঘৃণা জন্মাতে থাকে। এদিকে পুরো ক্লাস হাসাহাসি শুরু করেছে আনিস সহ। তানিয়া রিফাতের হাতে চিরকুটটা দিয়ে বলে, নিজের চেহারা আগে আয়নায় ভালো করে দেখিস, তারপর কাউকে প্রপোজ করবি, ওকে? রিফাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চিরকুটটা খুলে দেখে রিফাত লেখা ছিল, আই লাভ ইউ তানিয়া, ইতি তোমার রিফাত। রিফাত চিরকুটটা খুলে একটু অবাক হলেও মুচকি হেসে ওঠে। রিফাত বুঝে যায় এইসব সকলের প্ল্যান ছিল, তাকে এভাবে অপমান করবে বলে। ক্লাসের সকলে রিফাতকে নিয়ে হাসাহাসি শুরু করছে। রিফাত বাইরে থেকে মুখ চোখ পানি দিয়ে ধুয়ে আসে। রিফাত নিজের ব্যাগটা নিয়ে হাঁটা শুরু করে। পেছন থেকে আনিস রিফাতকে ডাক দিতে শুরু করে। এই রিফাত, কোথায় যাচ্ছিস? আমার তো মজা করলাম শুধু। বলে সকলে হাহা করে হেসে ওঠে। রিফাত আনিসের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে, ভাই, তোর এসব খুব মজা লাগতে পারে, তবে আমার না। তোকে একমাত্র আপন বন্ধু ভেবেছিলাম, আর তুই আমাকে এমন করে অপমান করলি। ভাবনি কখনো এমন করে অপমান করবি। সরি রে, ভালো থাকিস। কালকে টিসিনে শহরে চলে যাচ্ছে, ভালো থাকিস। আনিস পেছন থেকে ডাকতে শুরু করে, তবে কোনো কথা বলে না রিফাত। পরের দিন আনিস ভেবেছিল রিফাত সব রাগ ফেলে আবার স্কুলে আসবে, তবে আসেনি আজ। আনিস জানতে পারে রিফাত টিসি নিয়ে চলে গেছে ঢাকা।
তারপর আনিস রিফাতকে অনেক খুঁজতে শুরু করে, তবে কোথাও পায় না রিফাতকে আনিস। একটিবার ক্ষমা চাওয়ার জন্য, একটু মজা করার জন্য এমন হবে বুঝতে পারেনি আনিস। রিফাত যেগুলোকে গোবর ভাবছিল সেগুলো ছিল রং। সকলে প্ল্যান করেছিল এসব করার জন্য, এমনটা হবে ভাবেনি কেউ। রিফাত কারোর সঙ্গে কথা বলতো না। সকলে চেষ্টা করতো রিফাতের সঙ্গে কথা বলার জন্য, তবে কখনো পেরে ওঠেনি কেউ, আনিস ছাড়া। 1 বছর 3 মাস আগে ঢাকা আসে আনিস পরিবারকে নিয়ে। এখানে আনিস চাকরি পেয়েছে। তারপরে আনিস আর হাওয়ার দেখা হয়। আস্তে আস্তে কথা বলা শুরু হয় দুজনের। তারপর রিলেশনে জড়িয়ে যায় দুজনে। তবে এইসবের কিছু জানতো না রিফাত। আনিস আর হাওয়া সবসময় কথা হতো না, বেশিরভাগ ফোনে আর ফেসবুকে। আনিস রুমের মধ্যে শুয়ে আছে। সকাল হয়ে গেছে। আম্মু এসে ডাক দিতে শুরু করে। এই আনিস, তাড়াতাড়ি ওঠ। কতটা সকাল হয়ে গেছে, খেয়াল আছে তোর? অফিসে যাবি না? হ্যাঁ আম্মু, যাবো তো। তাহলে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে, খাবার টেবিলে সকালের নাস্তা রেখে এসেছি। আচ্ছা আম্মু। আনিস ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। আনিস খাবার টেবিলে বসে সকালের নাস্তাগুলো খাচ্ছে। এদিকে আনিসের মা আনিসের কাছে আসে। এই আনিস, তাড়াতাড়ি বিয়ে করে নে তো। হ্যাঁ রে, তাড়াতাড়ি বিয়ে করে নে। তোর আম্মু কী সব বলো না, বিয়ের পরে করবক্ষণ। হ্যাঁ রে, তাড়াতাড়ি বিয়ে করে নে, তাহলে তোর বউ তোকে ডেকে ডেকে উঠাবে প্রতিদিন। আমি তো বুড়ো হয়ে যাচ্ছি, একটা বউ ঘরে আসলে আমাকে সাহায্য করতো, তাই বলছিলাম কি একটা বিয়ে করে নে। আনিস এবার মুচকি এসে বলে ওঠে। আম্মু, বউ নিয়ে এসে কি করব? একটা কাজের মেয়েকে নিয়ে আসলেই তো হয়। তাহলে বউয়ের তো দরকার নেই, তোমাকে রান্না করার কাজেই সাহায্য করবে। আনিসের আম্মু হেসে হেসে বলে ওঠে। বাজি ছেলে একটা, এজন্য বিয়ের কথা বলি না আমি তোকে। তাড়াতাড়ি বের হয়ে রে, তোর বোনকে স্কুলে রেখে অফিসে যাবি কেমন? এই পিচ্চিটা কি একা স্কুলে যেতে পারে না? আমাকে কেন প্রতিদিন স্কুলে রেখে আসতে হবে? এই চুপ কর, তুই আফরার বড় ভাই, এমন করে বলছিস কেন? আচ্ছা ঠিক আছে। আরফা রেডি হয়েছে তো? হ্যাঁ, অনেক আগে। আনিস বোনকে বাইকে করে স্কুলে রেখে আসে। তারপর নিজের অফিসে চলে যায়। আনিস অফিসের কাজে ব্যস্ত। আনিস ফোনের দিকে তাকিয়ে দেখে কে যেন ফোন দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে বলতেছেন? আমি তোমার হাওয়া, চিনতে পারছো না? চিনতে পেরেছি। তো আমাকে কেন ফোন দিয়েছেন? সকালে খাবার খেয়েছো? তা আপনার কি মনে হয় আমি না খেয়ে আছি? এই শুনুন, বলছি না আমাকে ফোন দিবেন না আর। ভালো থাকেন। আর শুনেন, আমি অনেক ভালো আছি, আর কখনো ফোন দিবেন না দয়া করে। তুমি এমন করছো কেন? কথাটা বলার সঙ্গে সঙ্গে আনিস ফোনটা কেটে দেয়। আর একটু পর কে যেন ফোন দিয়েছে। ফোন রিসিভ করে আনিস গালি দিতে শুরু করে। এই আবার ফোন দিয়েছেন কেন? হ্যালো মিস্টার, আমি রিফাত। আনিস এবার থতমত খেয়ে যায়। জি বলুন। আমার সঙ্গে একটু দেখা করতে পারবেন দয়া করে? মানে? না মানে বিকেলের দিকে যদি একটু দেখা করতেন তাহলে ভালো হতো। রিফাত আনিসের সঙ্গে কথা বলে বিকেলে দেখা করার জন্য। রিফাত হাওয়াকে ভালোবাসে, বাট হাওয়া তো রিফাতকে ভালোবাসে না। তাই রিফাত চায় হাওয়া আর আনিসের মিল করিয়ে দিতে। রিফাতের একটু কষ্ট হবে, এতে কোনো সন্দেহ নেই, তবে বাস্তবটা তো মেনে নিতেই হবে। হাওয়া ট্রেতে করে রিফাতের জন্য চা নিয়ে আসে। হাওয়া রুমে এসেই রিফাতকে বলে ওঠে। আর রিফাত, কি ভাবছিস রে? আর কখন আসলি? এই তো একটু আগে। এতক্ষণ কি করেছিলি বাইরে? নামাজ পড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। ও আচ্ছা। রিফাত হাওয়ার চোখের দিকে তাকিয়ে মুচকে এসে বলে। হাওয়া, বল। রাগ কমেছে? কিসের রাগ? না মানে রাতে যে রাগ দেখালি তাই বলছে। সরি রে, মাঝে মাঝে মাথা ঠিক থাকে না, আমাকে ক্ষমা করে দিস। আরে ধুর, ক্ষমার কথা বলছিস কেন? আচ্ছা, তোদের মধ্যে কি ঝগড়া হয়েছে? চিন্তা করিস না রে, সবকিছু ঠিক হয়ে যাবে। হাওয়া রিফাতের চোখের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে ওঠে। আর রিফাত, কয়টা বাজে খেয়াল করেছিস? কয়টার বাজবে? 8টার মতো। গাধা, সকাল 10টা বাজে এখন। কি? হ্যাঁ। এত সকাল হলে কেমনে রে?
আর তুই তাহলে চা বানিয়ে এনেছিস কেন? চায়ের কাপটা ট্রেতে রেখে কথাগুলো বলে রিফাত। গাধা বেশি কথা বলে। চল সকালে নাস্তা করে নিবি। আচ্ছা চল। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে এতটা সময় চলে গেছে খেয়াল করেনি রিফাত। হাওয়ার সঙ্গে খাবার টেবিলে যায় রিফাত। হাওয়া রিফাতকে রুটি আর আলু ভাজি খেতে দেয়। রিফাত হাওয়াকে বলে ওঠে, তুই খেয়েছিস? হ্যাঁ, অনেক আগে খেয়েছি। ও আচ্ছা, আব্বু আম্মু খেয়েছে? হ্যাঁ বাবা, অনেক আগে সকালে নাস্তা খেয়ে অফিসে এসে গেছি। আর মা নাস্তা খেয়ে রুমে শুয়ে আছে। তুই অনেক ভালো রে। তুই আমার কাছে থাকলে অনেক লাকি মনে করতাম নিজেকে। এত কিছু রান্না করতে পারিস। কথাগুলো বলে রিফাত মিষ্টি হেসে ওঠে। এদিকে হাওয়া নিজের রাগ চাপিয়ে বলে, আই গাধা, এসব কখনো ভাববি না। আর শোন, একটা চাকরি জোগাড় কর। বাবার উপর দিয়ে আর কতদিন চলবি? বাবা মা তো বৃদ্ধ হয়ে যাচ্ছে, তবুও তোর জ্ঞান হচ্ছে না। হুম আর একটা কিউট মেয়েকে বিয়ে করে নে। হুম তুই খুঁজে দে। তোর বউ তুই খুঁজে নে। এই তুই আগে ডিভোর্স দে, তারপর দেখা যাবে। ডিভোর্স তো দিবই, নিশ্চিত থাক। তা তো ভালো করে জানি রে। রিফাত আর হাওয়া টুকটাক ঝগড়া করতে থাকে আর সকালে নাস্তাগুলো খেতে থাকে। বিকেল 5টার দিকে আনিস অফিস থেকে ছুটি নেয়। অফিস থেকে ছুটি নিয়ে রিফাতের সঙ্গে দেখা করতে যায় আনিস। স্কুলের বারান্দায় দাঁড়িয়ে আছে রিফাত। স্কুল ছুটি হয়ে যাওয়ার কারণে কোনো স্টুডেন্ট দেখা যাচ্ছে না কয়েকজনকে ছাড়া। আনিস মুখে রুমাল বেঁধে রিফাতের কাছে যায়। আনিস রিফাতকে বলে ওঠে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি রিফাত? হ্যাঁ আমি রিফাত। আমি অনিশ। আপনি কি যেন বলতে চেয়েছিলেন? তাড়াতাড়ি বলেন, একটু ভালো হতো। আচ্ছা বলছি, চলুন না রেস্টুরেন্টে বসে। না, দরকার নেই, এখানে বলতে পারেন। রিফাত অনিশের মুখের দিকে তাকিয়ে বলে, আচ্ছা আপনি কেন মুখে রুমাল দিয়ে রেখেছেন? আসলে আমি একটু অসুস্থ তাই। ও আচ্ছা। হুম। মুখে রুমালটা একটু খুলবেন দয়া করে? আপনাকে দেখতে এসছি, কথা বলে চলে গেলে কেমন যেন লাগবে। মিস্টার রিফাত, যা বলতে এসেছিলেন তাই বলুন, মুখ দেখানোর প্রয়োজন মনে করি না আমি। রিফাতের কেন জানি কণ্ঠটা অনেক চেনা চেনা লাগতে শুরু করে। রিফাত এবার ভালোভাবে বুঝে যায় এটা আনিস ছাড়া আর কেউ না। রিফাত আনিসের মুখের কাপড়টা একটানে খুলে দেয়। মুখের কাপড়টা খুলে দিতেই রিফাত আনিসকে জড়িয়ে ধরে। আনিস কিছু বুঝতে পারে না। তাহলে কি রিফাত চিনে ফেলেছে আনিসকে? আনিস কোথায় ছিল রে এতদিন? অনেক মিস করেছি তোকে আমি। কি ভেবেছিলে চিনব না আমি তোকে? সকালে তোর সঙ্গে কথা বলেই চিনে ফেলেছিলাম। আমাকে চিনলি কেমনে রে? বন্ধুকে কি ভোলা যায়? অনেক বড় হয়ে গেছিস তো কি হয়েছে, তোর কণ্ঠটা তো আগের মতোই আছে। রিফাত আনিসকে বুক থেকে সরিয়ে নেয়। আনিস বলে ওঠে, ভাই, আমাকে ক্ষমা করেছিস তো? অনেক আগে। চল এবার রেস্টুরেন্টে যাবে। না রে, কিছুক্ষণের জন্য অফিস থেকে ছুটি নিয়ে এসেছি, পরে একদিন ছুটি আড্ডা দিব তোর সাথে। আচ্ছা ঠিক আছে। তবে কখন আসলে ঢাকায়? এই তো 1 বছরের বেশি হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে কি করিস এখন? একটা চাকরি করি, পরিবারের সকলে ঢাকা আছে এখন। ও আচ্ছা, পরিবারের সকলে কেমন আছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তোকে একটা কথা বলতে এসেছিলাম। কি বলবি? আমি ভালো করেই জানি, হাওয়ার ব্যাপারে তো। হ্যাঁ ঠিক ধরেছিস, হাওয়া তোকে অনেক ভালোবাসে রে। তোর জন্য অনেক পাগলামি করে মেয়েটা। ওকে নিয়ে আয় একটু। সরি রে, পারবো না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এই মাসের 6 তারিখে আমার বিয়ে। তোদের দাওয়াত রইল, আসিস কেমন? আর আমি ভালোভাবে জানি তুই হাওয়াকে অনেক ভালোবাসিস। তোর ভুল ধারণা। আমার ভুল ধারণা না পাগল, তুই হাওয়াকে অনেক ভালোবাসিস। তোর আর হাওয়ার সম্পর্ক সব কিছু জানি আমি। কথাগুলো বলে আনিস চলে যায়। রিফাত কিছু না বলে এক জায়গায় দাঁড়িয়ে আছে। আনিসের চলে যাওয়া দেখছে রিফাত। আসলে আনিস ভালোভাবেই জানে রিফাত হাওয়াকে ভালোবাসে। আনিস রিফাত আর হাওয়ার ব্যাপারে এই কয়েকটা দিন খবর নিয়েছে। রিফাত আর হাওয়া যেই কলেজে লেখাপড়া করত, মাস্টার ছাত্রদের কাছে খোঁজ খবর নিয়ে অনেক কিছুই জেনেছে আনিস। রিফাত আর হাওয়া বেস্ট ফ্রেন্ড ছিল। রিফাতের হাওয়া ছাড়া আর কোনো বন্ধুই ছিল না। সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে আসে রিফাত। বাসায় আসলেই হাওয়া আনিসকে বলে ওঠে, আনিস, কোথায় গিয়েছিস রে? আনিসের কাছে।
আই রিফাত, কোথায় গিয়েছিস? রিফাত হাওয়ার প্রশ্নের শুনে থতমত খেয়ে যায়। তাহলে কি বলে দেব কোথায় গিয়েছিলাম? আর আনিসের বিয়ের কথা কি বলে দেব? আই রিফাত, কথা বলছিস না কেন? আগে ভিতরে চল, তারপরে বলছি। আচ্ছা চল। রিফাত আর হাওয়া রুমে চলে আসে। হাওয়া রুমে এসে আবার বলে ওঠে, কোথায় গিয়েছিলি রে? সাপাহার গিয়েছিলাম। কেন হঠাৎ করে সাপাহারা হওয়ার কারণ কি? আনিসের সঙ্গে দেখা করতে। মানে তোর ব্যাপারে বলতে গিয়েছিলাম। কি বলছিস? আনিসকে তুই? আর আনিস কি বলেছে তোকে? রিফাত ভাবতে থাকে। হাওকে কি সব বলে দেবো আনিসের বিয়ের কথা? বললে যদি হাওয়া কষ্ট পায়? না, এখন বলে দেওয়াটাই ভালো, পরে আবার বেশি কষ্ট পাবে মেয়েটা। তুই তাড়াতাড়ি বল, আনিস কি বলেছে তোকে? আর আনিসের নম্বর কোথায় পেলি? তোর ফোন থেকে সংগ্রহ করেছিলাম। ও আচ্ছা, এবার বল আনিস তোকে কি বলেছে। আর তাড়াতাড়ি বল, রাত্রে রান্না করতে হবে, আম্মু একাই রান্নাঘরে আছে। বলবো কি বলেছে? হ্যাঁ তাড়াতাড়ি বলে দে কি বলেছে, আর এসব ন্যাকামি বাদ দে। ওই কি বললি, আমি ন্যাকামি করছে? তা নয় তো কি, কথা না বাড়িয়ে বলে ফেল, আনিস কি বলেছে তোকে? রিফাত হাওয়ার চোখের দিকে তাকিয়ে বলে, আনিসের বিয়ে 6 তারিখে, আর বলেছে আনিসকে যেন তুই ভুলে যাস। হাওয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে রিফাতের দিকে। চোখগুলো লাল হয়ে গেছে মেয়েটার রাগে। রাগে ফুঁসতে ফুঁসতে রিফাতের শার্টের কলার ধরে বলতে থাকে হাওয়া, না, এটা কখনো হতে পারে না। আনিস আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। আনিস আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতেই পারে না। তুই মিথ্যে বলছিস, বল তুই মিথ্যে বলছিস। কালকে আনিসের বাসায় যাব আমি। এগুলো তোর বানোয়াট কথা, তুই মিথ্যুক। তোকে অনেক বিশ্বাস করতাম, তবে আর না। তুই খুব খারাপ, খুব বাজে। কথাগুলো বলেই হাওয়া রুম থেকে বের হয়ে যায়। রিফাত এখন কি করবে বুঝতে পারছে না। আজকে 3 তারিখ, আর 3 দিন পর আনিসের বিয়ে। হাওয়া তো রিফাতকে বিশ্বাস করতে পারছে না, উল্টে বলছে রিফাত মিথ্যাবাদী, যাকে হাওয়া চোখ বন্ধ করে বিশ্বাস করত। রিফাতের কিছুই ভালো লাগছে না আজ। হাওয়া রিফাতকে এসব বলতে পারল? হাওয়া মায়ের সঙ্গে রাতের ভাত তরকারি রান্না করছে। রিফাতের আম্মু লক্ষ্য করে হাওয়ার চোখে পানি। তাই আম্মু হাওয়াকে জিজ্ঞেস করে, হাওয়া মা, তোদের মধ্যে কি ঝগড়া হয়েছে? না মা। হাওয়া চোখের জলগুলো মুছে নেয়। আম্মু বুঝতে পেরে যায় রিফাত আর হাওয়ার মধ্যে কিছু একটা হয়েছে। তাই হাওয়া মন খারাপ করে আছে আজ। রিফাতের আম্মু আর কিছু বলে না। রাতের ভাত তরকারি রান্না করছে হাওয়া। এদিকে রিফাতের আম্মু রিফাতের রুমে আসে। রিফাত বিছানায় শুয়ে আছে চুপটি করে। আম্মু রিফাতের কাছে গিয়ে রিফাতের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষণ পর রিফাত চোখ মেলে দেখে আম্মু পাশে বসে আছে। আম্মু, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। রাত 7:30 বাজে, আর তুই কি না এখনো শুয়ে আছিস? সরি আম্মু, একটু ঘুম পেয়ে গেছিল। আচ্ছা, সমস্যা নেই, একটা কথা বলতে এসেছিলাম। বলতে পারো। হাওয়ার সঙ্গে কি ঝগড়া করেছিস? কই না তো আম্মু, হাওয়া তোমায় কিছু বলেছে? না, কিছু বলেনি। হাওয়া বৌমা মন খারাপ করে আছে অনেক, তাই ভেবেছিলাম তোদের মধ্যে হয়তো ঝগড়া হয়েছে। ও আচ্ছা। আর হ্যাঁ, ঝগড়া হলে তুই আগে সরি চেয়ে নিস। আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি রুম থেকে যাও। হ্যাঁ যাচ্ছি, তুই অজু করে মসজিদে যা। আচ্ছা আম্মু, আমার কিউট আম্মুটা। পাগল ছেলে একটা। তোমার পাগল ছেলে শুধু। রিফাতের আম্মু রুম থেকে বের হয়ে গেলেই রিফাত অজু করে মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য। রিফাত সব কিছু ছাড়তে পারে, তবে নামাজ কখনো ছাড়ে না। এদিকে হাওয়ার মনটা সত্যিই খারাপ আজ। রিফাত কিভাবে পারল এতটা মিথ্যা কথা বলতে? আচ্ছা, রিফাত তো মিথ্যা বলে না আমাকে। যদি কথাগুলো সত্যি হয়ে যায়? হাওয়ার মনের মাঝে একটা ভয় সৃষ্টি হয়ে গেছে। কথাগুলো যদি সত্যি হয়ে যায়? না, কালকে আনিসের বাসায় যাব আমি। আনিস এমনটা কখনো করতে পারে না। রাত 9টা। আনিস অফিস থেকে বাড়ি ফিরে এসেছে। আনিস গোসল করে এসে খাবার টেবিলে যায়। আনিসের আম্মু আনিসের জন্য ভাত তরকারি টেবিলে সাজিয়ে রেখেছে। আনিসের ছোট্ট বোন আফরা, আব্বু আম্মু সকলে টেবিলে বসে পড়ে। আনিস কিছু একটা বলতে চাইছে আম্মু আব্বুকে, তবে বলতে পারছে না। শেষে মুখ ফুটে বলে ফেলে আনিস, আব্বু আম্মু, আমি বিয়ে করতে চাই। আনিসের কথা শুনে আম্মু আব্বু আকাশ থেকে পড়ে। যে ছেলেকে হাজারবার বলেছে বিয়ে করার জন্য,
তবে প্রতিবারে না করে দিয়েছে। আর সেই ছেলে নিজে থেকে বলছে আমি বিয়ে করতে চাই। আব্বু আম্মু আফরা সকলে খুশি হয়ে যায়। আফরা বলে ওঠে, সত্যি ভাইয়া তুমি বিয়ে করবে? আমার ভাবি হবে সত্যি? আনিস মিষ্টি এসে ছোট্ট বোনটাকে বলে, হ্যাঁ আমি বিয়ে করতে চাই। আব্বু আম্মু খুশি হয়ে বলে ওঠে, তাহলে তো মেয়ে দেখতে হবে। না আম্মু, মেয়ে দেখতে হবে না। মানে তুই কি কোনো মেয়েকে পছন্দ করিস? হুম। নাম কি মেয়েটার? আর কোন দিন বিয়ে ঠিক করে আসবো? মেয়েটার নাম তানিয়া, আর এই বিয়ে ঠিক করে এসেছি, 6 তারিখে আমার বিয়ে। কি? দেখো দেখো, তোমার ছেলে নিজে নিজে বিয়ে ঠিক করে এসেছে। এমন ছেলেকে পাবে কোথায় তুমি? আবার 6 তারিখে বিয়ে, আর 3 দিন পর। কত কি আয়োজন করতে হবে এই 3 দিনে, কি সম্ভব? আব্বু আম্মুর দিকে তাকিয়ে মুচকি এসে ওঠে আনিস। আব্বু আম্মু কতটা চিন্তা করতে শুরু করে দিয়েছে। আব্বু আম্মু দুজনে শোনো, আমি সবাইকে জানিয়ে এসেছি আর সবাইকে দাওয়াত দিয়েছি। গ্রাম থেকে আমার বন্ধু বান্ধবীরা আসবে কালকে, আর বিয়ের অনুষ্ঠানে কোনো চিন্তা করতে হবে না তোমাদের। আনিসের কথাটা শুনে আব্বু আম্মু অনেক খুশি হয়ে যায়। আনিসের ছোট্ট বোন আফরা বলে ওঠে, ভাইয়া আমাকে শাড়ি কিনে দিবে কিন্তু কালকে, তোমার বিয়ে বলে কথা। আফরার কথা শুনে আনিস মিষ্টি হেসে ওঠে। এই তোর বয়স কত রে? সবে মাত্র ক্লাস 7-এ পড়ছিস আর বলছিস শাড়ি পরবি? তোকে একদম বুড়ি বুড়ি লাগবে। দেখো আম্মু আব্বু, ভাইয়া কি সব বলছে? আমাকে কেন বুড়ি বুড়ি লাগবে? আমাকে অনেক সুন্দর লাগবে, একদম বউ বউ। আফরার কথা শুনে সকলে হেসে ওঠে। বললে বাবালে, আমার পিচ্চি বোনটা দেখি অনেক শখ বউ সাজার। অনেক শখ। আচ্ছা কিনে দেবো, সমস্যা নেই। ফজরের আজানের ডাকে ঘুম ভাঙে হাওয়ার। আজকে গেস্ট রুমে ঘুমিয়েছিল হাওয়া। অজু করে এসে নামাজ পড়ে নেয়। রিফাতের রুমে এসে তাকে রিফাত এখনও ঘুমের মাঝে মগ্ন। সারা রাত জেগেছিল রিফাত, তাই হয়তো ঘুমিয়ে আছে। হাওয়া রিফাতের রুমে এসে রিফাতকে ডাকতে শুরু করে। আই রিফাত ওঠ বলছি। রিফাত কিছুই বলছে না। হাওয়া যতবার রিফাতকে ডেকে দিচ্ছে ততবার রিফাত এপাশ ওপাশ করে শুয়ে পড়ে। এবার হাওয়া রেগে রিফাতকে ডাক দিতে শুরু করে। ওই কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে তাই না? কয়টা বেজে গেছে খেয়াল আছে তোর? রিফাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে ফজরের নামাজের সময় চলে যাচ্ছে। রিফাত তাড়াতাড়ি উঠে অজু করে মসজিদে চলে যায়। এদিকে হাওয়া মুচকি এসে উঠে রিফাতের কীর্তি দেখে। রিফাত মসজিদ থেকে আসে সকালে। রুমে বসে বসে ফোন টিপছে রিফাত। হাওয়া এসে রিফাতকে চা দিয়ে বলে, এই চাটা খেয়ে নে। আব্বু আমাকে দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। রিফাত চায়ে চুমুক দিয়ে বলে, তোর হাতের চা হেব্বি হয় রে। তাই? তাই। সকাল 9:30। হাওয়া কোথায় যেন যাচ্ছে সেজেগুজে। রিফাত হাওয়াকে দেখে বলে ওঠে, এই কোথায় যাচ্ছিস রে? এই তো আনিসের বাসায়। মানে? মানে আবার কি? আনিসের বাসায় যাচ্ছি, আনিসের আব্বু আম্মুর সঙ্গে কথা বলবো আমি। আমিও যাই তাহলে। তোকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। 200 টাকা হবে তোর কাছে? 200 টাকা? এই নে। এই 2000 টাকা দিলি কেন? আনিসের বাসায় যাবি খালি হাতে? কিছু তো একটা নিয়ে যেতে হবে নাকি? আর তুই যাচ্ছিস আনিসের বিয়ে ভাঙতে। বইয়েই গেছে আনিসের বিয়ে ভাঙতে? আমার আনিসের কোনো বিয়ে হচ্ছে না, আমি ভালো করেই জানি। আনিস আমাকে অনেক ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। আমি মিথ্যা বলছি কিনা? হাওয়া আজকে আনিসের বাসায় যাচ্ছে। আনিসের কি এমন রাগ যে আমার সঙ্গে এমন করেছে? আজকে সব রাগ ভাঙিয়ে দেব। আজকে চলে এসেছি তোমার কাছে আনিস। কতগুলো ভাবতে থাকে হাওয়া। আনিসের বাসায় ঢোকেনি কখনো হাওয়া, তবে বাড়ির অ্যাড্রেসটা ছিল হাওয়ার কাছে। কলিং বেলটা বাজাতেই আফরা দৌড়ে এসে দরজাটা খুলে দেয়। আমার ভাইয়া এসেছে তাই না? দরজা খুলতে দেখে একটা মেয়ে। আফরা বলে, তুমি কে গো? আমি হাওয়া। কিসের হাওয়া? বাতাস বললেই তো হয়। হাওয়ার কথাগুলো শুনে মুচকি এসে ওঠে। আমার নাম হচ্ছে হাওয়া। আচ্ছা তোমার নাম কি? আমার নাম আফরা। নামটা শুনে হাওয়া বুঝে যায় আনিসের ছোট বোন। হাওয়া মিষ্টি এসে আফরাকে বলে, তোমার ভাইয়া বাসায় আছে? কেন, ভাইয়াকে নিয়ে কি করবেন আপনি? কথা বলার ছিল।
ভাইয়া তো বাড়িতে নেই, বিকেলে জিনিসপত্র কিনতে যাব সকলে আমরা, শাড়ি চুড়ি গহনা অনেক কিছু। মানে আমার ভাইয়ার বিয়ে 6 তারিখে, আজকে 4 তারিখ, আর 2 দিন পর আমার ভাইয়ার বিয়ে। হাওয়ার চোখ দিয়ে অজান্তেই আজকে জল পড়তে শুরু করে। আনিস এটা কিভাবে করতে পারে? হাওয়া তখন চলে আসছিল বাসার উদ্দেশ্যে। হঠাৎ করে আনিসের সঙ্গে হাওয়ার দেখা হয়ে যায়। আনিস, তুমি এটা করতে পারলে? সরি হাওয়া, হয়েছেটা কি? কি হয়েছে? তুমি এই আমাকে ভালোবাসো, এই জন্য আমাকে স্বপ্ন দেখিয়েছো? আনিস কিছুক্ষণ চুপ থেকে বলে, হাওয়া, আমি তোমাকে ভালোবাসতাম, কথাটা আসলে সত্যি। তবে রিফাত তোমাকে অনেক ভালোবাসে। আর তুমি হয়তো জানো না, স্কুল লাইফে একটা মেয়েকে আমি ভালোবাসতাম। মেয়েটার নাম ছিল তানিয়া। আর আমার জীবনে আবার ফিরে এসেছে। তুমি রিফাতকে নিয়ে সুখে থেকো প্লিজ, আর আমাকে সুখে থাকতে দেও। কথাগুলো বলার সঙ্গে সঙ্গেই হাওয়ার আনিসের গালে থাপ্পড় বসিয়ে দেয়। আমি ভাবতেও পারছি না, এতদিন তুমি আমার সঙ্গে অভিনয় করেছো, আর আরেকটা মেয়েকে পেয়ে আমাকে বলে গেছো। তোমার জন্য রিফাতকে অনেক কষ্ট দিয়েছি আমি, আর না, তোমার জন্য রিফাতকে মৃত্যু ভেবেছি আমি। ভালো থাকিস, আর সরি রে তোকে এতটা ভালোবাসার জন্য। নতুন জীবনের জন্য শুভেচ্ছা রইল। কথাগুলো বলেই হনহন করে হেঁটে চলে যাচ্ছে হাওয়া। চোখের কোণায় আসা জলটুকু মুছে নিয়ে একটা সিএনজিতে করে বাসায় ফিরে আসে হাওয়া। বাসায় এসে রিফাতকে ডাকতে শুরু করে। রিফাতের আম্মু এসে হাওয়াকে বলে রিফাত বাইরে গেছে। হাওয়া রুমে এসে টেবিলে বসে বসে ভাবতে থাকে। পাগলটা কোথায় গিয়েছে? আসুক আগে, তারপর দেখাচ্ছি। হাওয়া রিফাতের ডায়েরিটা হাতে নিয়ে পড়তে থাকে। শেষের পাতায় লেখা ছিল, হাওয়া, তোকে আমি অনেক ভালোবাসতাম রে। আমাকে মিথ্যুক বলতে পারলি? এতটা অবিশ্বাস করিস তুই আমাকে? ভাবিনি কখনো। দুপুর 1টা বেজে গিয়েছে, রিফাত বাড়ি ফিরছে না। তাই রিফাতকে ফোন করতে গেলেই হাওয়া ফোনের দিকে তাকিয়ে দেখে রিফাত অনেকবার ফোন দিয়েছে হাওয়ার ফোনে, সাইলেন্ট করা ছিল, তাই বুঝতে পারেনি হাওয়া। ফোনটা তুলেই হাওয়া রিফাতের ফোনে কল দেয়। ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি? আর আপনার হাতে রিফাতের ফোন কোথা থেকে আসলো? সরি ম্যাম, আমি রিফাত না। কি যেন বলছিলেন? ও রিফাত, আসলে রিফাত নামে এই ছেলেটির অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন। কোন হাসপাতালে? কথাগুলো বলে হাওয়া হাউমাউ করে কান্না করতে থাকে। হাওয়া বাবা মাকে নিয়ে হাসপাতালে চলে যায়। হাওয়া হাসপাতালে এসে ডক্টরকে জিজ্ঞেস করে, আমার রিফাত কোথায়? আপনি রিফাতের ওয়াইফ? হ্যাঁ, আমি রিফাতের ওয়াইফ। সরি, আপনার হাজবেন্ড বেঁচে নেই। মানে কি বলতে চাইছেনটা কি? কিছুক্ষণ আগে শ্বাস ত্যাগ করেছে। হাওয়া ডাক্তারের কলার ধরে বলতে থাকে, না, এটা কখনো হতে পারে না, মিথ্যে বলছেন আপনি। আসলে আপনার হাজবেন্ডের অনেক রক্তক্ষয় হওয়ার কারণে মারা গেছে। শ্বাস ত্যাগ করার আগে কি যেন লিখে গিয়েছেন, ভেতরে গেলে দেখতে পাবে। হাওয়া কান্না করতে করতে ভেতরে চলে যায়। এদিকে তো বাবা মা কান্না করছে। হাওয়া ভেতরে গিয়ে দেখে রিফাতকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, পাশে একটা কাগজের টুকরো। হাওয়া হাউমাউ করে কান্না করতে থাকে। হাওয়া রিফাতের মুখে কাপড়টা সরিয়ে দেখে রিফাত আর নেই। হ্যাঁ রিফাত, কি হয়েছে তোর? ওঠ বলছি, ওঠ। এদিকে আব্বু আম্মু কান্না করছে, আর এদিকে হাওয়া। রিফাত ঘুমিয়ে গেছে, চলে গেছে না ফেরার দেশে। সেখান থেকে চাইলেও যে ফেরানো যায় না কাউকেই। হাওয়া কাগজের টুকরোটা হাতে নিয়ে দেখে রিফাত লিখেছে, হাওয়া, তোর কথা আমি রেখেছি রে। তোর কাছে আর কখনো ফিরে আসবো না। আমি চলে যাচ্ছি অনেক দূরে। জানতাম না আজকে আমি চলে যাব না ফেরার দেশে। তোকে খুঁজতে বের হয়েছিলাম, দেখতে দেখতে একটা বাস এসে ধাক্কা দিয়ে চলেছে আমাকে। আমি মনে হয় আর বাঁচব না রে। ভালো থাকিস, আর কখনো তোকে আমি বিরক্ত করব না। তবে আমি তোকে কখনো মিথ্যা বলি নাই, পারলে ক্ষমা করে দিস। আই লাভ ইউ হাওয়া, আই লাভ ইউ। হাওয়া রিফাতকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এ রিফাত, ওর বলছি, তোর কিচ্ছু হয়নি, তোকে আমি ভালোবাসি। হেই দেখ, তোর বেস্ট ফ্রেন্ডরা তোর পাশে বসে আছে। তবুও কি এভাবে ঘুমিয়ে থাকবি? যে একবার চলে যায় না ফেরার দেশে, তাকে আর ফেরানো যায় না।
হাজার কান্না করলেও যে ফেরানো যায় না।